জহির তালুকদার বাড়িতে আসতেই বোনকে দেখে ঠোঁটে প্রশস্ত হাসি ফুটল। সেই হাসি আরও গাঢ় হল বোনের মেয়েকেও সোফায় বসে থাকতে দেখে। জহিরকে দেখেই রিতা মিষ্টি হেসে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন মামু? জহির সালামের উত্তর নিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, ভালো মা। তুমি কেমন আছো? খুব ভালো। কখন এলে? নাস্তা করেছ? কিছুক্ষণ আগেই এসেছি মামু। নাস্তা করা হয়নি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জহির আনন্দিত স্বরে বলল, তাই নাকি? চলো তাহলে একসাথে নাস্তা করা যাক। রিতা হেসে জহির তালুকদারের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলের কাছে চলে আসল। মামা ভাগ্নির কথা বেশ জমে উঠেছে। জহির রিতাকে এটা সেটা জিজ্ঞেস করতে করতে তাজমহলকে খাবার দিতে বললেন। ফাইজা এতক্ষণ রিতার সাথেই বসেছিল। রিতা উঠে যাওয়ার পর বারবার ছাদের সিঁড়ির দিকে তাকাচ্ছে। তার রুম থেকে বের হয়ে রিশাদ ছাদে গিয়েছে। এখনো তার বাবা কিংবা ভাইয়ের সামনে পড়েনি। ফাইজাকে সোফায় থম মেরে বসে থাকতে দেখে তাজমহল ডাক দিলেন, ফাইজা এখনো সোফায় বসে আছো কেন? নাস্তা করতে আসো। মায়ের ডাকে ফাইজা দুরুদুরু বুক নিয়ে নাস্তা করতে বসল। জহির হেসে হেসে বোন আর ভাগ্নির সাথে কথা বলছে। মুস্কানকে সবেমাত্র রুম থেকে বেরিয়ে আসতে দেখে জিন্নাত শুধাল, ফারিস আসলো না? আসছে ফুপিমণি। আমরা যে এসেছি জানে? বলিনি এখনো। আচ্ছা ঠিক আছে, নিচে আসলেই দেখতে পাবে। তুই বসো, আমাদের সাথে নাস্তা কর। মুস্কান সাথে সাথে নাকচ করল, না না, আমি নাস্তা করেছি। বড় চাচি তোমরা আসার আগেই আমাকে জোর করে অনেক কিছু খাইয়েছে। তাজমহলও সমস্বরে বলল, হ্যাঁ, ও খাবে না এখন। তোমরা করো, আমাকে রেখেই নাস্তা করে নিচ্ছ তোমরা? তাজমহল বাক্য শেষ করার আগেই রিশাদের কথাটি ভেসে আসে। রিশাদকে দেখে জহিরের পুরো মুখ কুঁচকে যায়। তীরের ফলার মতো দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি? তাজমহল স্বামীকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুতবেগে বলল, আরে রিশাদ, তোমার কথা আমি মাত্র বলতে নিচ্ছিলাম। এত সময় ছাদে কি করছো? আসো নাস্তা করো। রিশাদ আড়মোড়া ভেঙে জহিরের পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। হাই তুলতে তুলতে বলল, আর বলবেন না মামি, আপনাদের ছাদের ডেকোরেশনটা আমার এত পছন্দ হয়েছে যে আসতেই ইচ্ছে করছিল না। ভাবছি এমন একটা শ্বশুর বাড়ির ছাদ দেখে মেয়ে বিয়ে করব, যেন চাইলেই ছাদ বিলাস করতে পারি। রিশাদের কথা শুনে ফাইজার কাশি উঠে গেল। জিন্নাত ফাইজাকে দ্রুত পানি এগিয়ে দিয়ে ছেলের দিকে গরম চোখে তাকাল। রিশাদ পরোয়া করল না সেই তাকানো। আয়েশি ভঙ্গিতে জহিরের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন মামুজান? জহির থতমত খেল কণ্ঠে বিরক্ত ফুটিয়ে বলল, তুমি কেন এসেছ? রিশাদ অবাক হওয়ার ভান ধরে বলল, এটা কেমন কথা? আমার মায়ের ভাইয়ের বাসা আর আমি আসব না? নিজের মামুর বাড়িতে আসার পূর্ণাঙ্গ অধিকার আছে আমার। আমি এসেছি, আপনি খুশি হননি মামুজান? না। জহিরের মুখের উপর না শুনে রিশাদ বোকা বনে গেল। ঢুক গিলে অপমানটা হজম করে নাকি সুরে বলল, আপনি এভাবে বলতে পারলেন মামু? আমি আপনার একটা মাত্র বোনের একটা মাত্র পুত্র। একদিন আমিও তো আপনার ভবিষ্যৎ নাতিপুতির বা। জহির ভ্রু কুঁচকে তাকাতেই থেমে গেল। মেকি হেসে বলল, মামা হব। আর আপনি আমি আশায় খুশি হননি। দিস ইজ নট ফেয়ার। রিশাদের বেফাস কথায় ফাইজার জানটা মনে হচ্ছে জিহ্বার আগায় এসে আটকে আছে। হাঁ করলেই বেরিয়ে পড়বে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে সে। জিন্নাত, মুস্কান,
রিতার চেহারাও দেখার মতো। তাজমহল স্বামীর ব্যবহারে খুব বিরক্ত প্রকাশ করলেন। তিনি রিশাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললেন, তুমি আসায় আমরা খুব খুশি হয়েছি রিশাদ। তোমার মামু কেমন গম্ভীর তা তো তোমরা জানোই। কিছু মনে করো না। রিশাদ তার মামির দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিয়ে বলল, আপনি খুবই ভালো মামি। আপনার সাথে এমন একটা গম্ভীর মানুষকে মোটেও মানায় না। আমি আরও ভালো মামু ডিজার্ভ করি। এবার তাজমহলও স্তব্ধ হয়ে গেল। বাকি সবাই নাক চুলকানোর ভান ধরে হাসি ডাকার চেষ্টা করছে। জহির প্রচণ্ড ক্ষেপে বোনকে ডাক দিল, জিন্নাত। জি জি ভাইজান। এই বেয়াদবটাকে কেন নিয়ে এসেছিস? জিন্নাত অসহায় মুখ করে বলল, পিছনে আঁচল ধরে ঘুরঘুর করছিল ভাইজান। না রেখে আসতে পারিনি। জিন্নাতের কথা শুনে সবাই মিটিমিটি হাসছে। জহির আর কোনো কথা বলল না। গম্ভীর হয়ে খাবার খেতে লাগল। তাজমহল রিশাদের প্লেটেও খাবার বেড়ে দিলেন। রিশাদ হাত ধুয়ে খাবার ছুঁতে যাবে তখনই গটগট পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসে ফারিস। রিশাদকে দেখে ফারিসের চোখ অটোমেটিক লাল হয়ে যায়। মুস্কান সেই লাল হয়ে যাওয়া চোখ দেখে জড়সড় হয়ে দাঁড়াল। ফারিস ঘাড় ঘুরিয়ে একবার তাকালো মুস্কানের দিকে। মুস্কান এমনিতেই ঘাবড়েছিল। ফারিসের তাকানোতে এবার বুঝি হার্ট অ্যাটাক করে বসবে। জিন্নাত ফারিসকে দেখে হাসোজ্জ্বল কণ্ঠে বলল, আরে ফারিস, আসতে এত দেরি করলি কেন? আয় আমার পাশে বসে নাস্তা কর। ফারিস গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে। রিশাদকে দেখে তার শরীর জ্বলছে, রাগ উঠছে, কিন্তু সে তার ফুপিমণিকে দেখে রাগটা দমিয়ে নিল। গম্ভীর হয়ে জিন্নাতের পাশের চেয়ারটায় বসে প্রশ্ন করল, তোমরা কখন এলে? এসেছি তো অনেকক্ষণ। রিতা আসতে চাইছিল তাই নিয়ে এসেছি। ফারিস রিশাদের দিকে তাকিয়ে বলল, শুধু কি রিতা আসতে চাইছিল? রিশাদ একটু বিব্রত হল। চোখ বাঁকিয়ে ফারিসকে দেখে খাবার খেতে লাগল। মুস্কান নড়েচড়ে এসে ফারিসকেও খাবার বেড়ে দিল। ফারিস আসার পর ডাইনিং টেবিলে আর তেমন কথা হয়নি। রিশাদও কোনো বেফাস কথা বলেনি। তার ট্যালেন্টেড মামাতো ভাই ওরফে সম্বন্ধী বুঝে যাবে। ফাইজার ফোন ফিরিয়ে দিয়েছে তাজমহল। দেয়ার আগে ভালোভাবে শর্ত ঠুকে দিয়েছে লেখাপড়ায় কোনো গাফলতি করা যাবে না। ফাইজাও মাথা পেতে সেই শর্ত মেনে নিয়েছে। ফোন পাওয়ার খুশিতে সে যেন হাওয়ায় ভাসছে। রিশাদরা চলে যাওয়ার পরপরই তাজমহল ফোন ফিরিয়ে দিয়েছিল ফাইজার। আস্তে আস্তে দিনগুলো এভাবেই কেটে যেতে লাগল। পেরিয়ে গেল আরও 4টি মাস। রিশাদের সাথে ফাইজার সম্পর্ক ধীরে ধীরে হয়ে উঠল আরও মধুময়। ফারিস মুস্কান আর ফাইজাকে একই কলেজে ভর্তি করিয়ে দিল। মুস্কান প্রেগন্যান্সির জন্য এখন কলেজে যেতে না পারলেও ফাইজা রেগুলার যাচ্ছে। পড়ালেখায়ও গভীর মনোযোগ দিয়েছে ফাইজা। রিশাদও এখন ফাইজাকে পড়তে খুব ইন্সপায়ার করে। একটা ব্যাংকে ছোটখাটো জব নিয়েছে রিশাদ। কাজ ভালো হলে প্রমোশন পেয়ে আরও উপরেও উঠতে পারবে। ছেলের সত্যি সত্যি এমন পরিবর্তনে জিন্নাতের খুশির অন্ত নেই। ফাইজার কাছেও কৃতজ্ঞতার শেষ নেই উনার। একে একে তানিয়া, শিল্পী, রাহিলা, রাতুল সকলেই জেনে গেছে রিশাদ আর ফাইজার সম্পর্কের কথা। তারা সবাই রিশাদের পরিবর্তনে মন থেকে আনন্দিত। আর তাছাড়াও রিশাদ তো কখনো তাদের সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। আগে কারো সাথে অতটা মিশত না, এখন যতটা মিশে। তাই তারা রিশাদের ভিতরের কোমলতাটা বুঝতে পারেনি। 9 মাসের ভরা পেট মুস্কানের। হাঁটতে চলতে খুব অসুবিধে হয়। হাত পায়ে পানি নেমে যাতা অবস্থা।
পেটে মাতৃত্বের দাগ পড়ে তার সুন্দর পেটটা এখন আর আগের মতো তুলতুলে সফট নেই। মুস্কানের মনে হয় সে এখন নিঃশ্বাস নিলেও তার ক্লান্ত লাগে। প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড সে উপলব্ধি করছে মাতৃত্ব এত সহজ নয়। ফারিস এখন আগের থেকেও বেশি কেয়ার করে মুস্কানের। মুস্কানের কষ্ট দেখে তার নিজেরই কষ্ট হয়। সে যদি পারত মেয়েটার সব কষ্ট সে নিজের মাঝে নিয়ে নিত। বাচ্চাদের পায়ের আঘাতে মুস্কান যখন অস্ফুট স্বরে কাঁদে তখন ফারিস নিজেকে বড্ড অসহায় মনে করে। বাচ্চারা আর কয়েকটা বছর পরে আসলে হয়তো মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না। শুধু যে মুস্কান কষ্টই পায় তা কিন্তু নয়। প্রতিটা মুহূর্তে সে উপলব্ধি করে এক অন্যরকম সুখানুভব। যখন তার পেটে বাচ্চাগুলো নড়াচড়া করে তখন মুস্কানের মনে হয় তার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। মুস্কান যখনই ভাবে সে মা হবে, তার তুলতুলে বাচ্চা দুটোকে সে আলতো করে বুকে জড়িয়ে ধরবে, কোলে নিবে, নিজের হাতে খাইয়ে দিবে, পোশাক পরিয়ে দিবে, গোসল করিয়ে দিবে, তখন মনে হয় এর থেকে শান্তির আর কিছু হতেই পারে না। খাটে পা ঝুলিয়ে বসে আছে মুস্কান। ফারিস পেছনে থেকে তার চুল আঁচড়িয়ে দিচ্ছে। প্রেগন্যান্সির পর যেন মুস্কানের চুলগুলো আগের থেকে আরও লম্বা হয়েছে। অতটুকু পেটে দুইটা বেবি নিয়ে সে নড়তেই পারে না, চুল আঁচড়াবে দূরের কথা, শুধু এলোমেলো ভাবে খোপা করে রেখে দেয়। ফারিসের জন্য সে চুলগুলো কেটে একটু ছোটও করতে পারে না। দেয় না লোকটা। অসুবিধে দেখালে বলে যে সে নিজে আঁচড়িয়ে দিবে। বিছানার চাদর গোছানো, চুল আঁচড়ানো, মাথায় তেল দিয়ে দেওয়া এসব মেইলি কাজ ফারিস আগে থেকে না জানলেও এখন শিখেছে। স্ত্রীর জন্য শিখতে হয়েছে। তার স্ত্রী তার সন্তানদের জন্য এত কষ্ট করছে, রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছে, আর সে এইটুকু করতে পারবে না? আলবাত পারবে। মুস্কানের চুলে খুব সুন্দর একটা বিনুনি পাকিয়ে বিছানা থেকে নেমে গেল ফারিস। এই বিনুনি করাটা সে ইউটিউব থেকে শিখেছে। প্রথম প্রথম পারত না, খুব বিরক্ত লাগত, কিন্তু করতে করতে এখন পারে। মাথার লম্বা বিনুনিটা সামনে এনে মৃদু হাসে মুস্কান। তার এত কেয়ার করে লোকটা। লম্বা চুলের বিনুনিটা দুলিয়ে ফারিসকে প্রশ্ন করল মুস্কান, সোনিয়া আপুর তো শুনলাম কাল বিয়ে, আপনি কি যাবেন না? না। কেন? নানিজান এত করে বলল আপনাকে যেতে, আর আপনি যাবেন না কেন? যাওয়ার ইচ্ছে নেই তাই যাব না। ওরা তো যাচ্ছেই। আপনারা বাবা ছেলে কেন যেতে চাইছেন না বলেন তো? নানিজান তো রাগ করবেন। একজনের অন্তত যাওয়া উচিত। ফারিস অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, বাবা যাবে না বলেছে? হ্যাঁ। কেন? সেটা আমি কি করে বলবো? ঘরের সকলকে নিমন্ত্রণ করেছে, অথচ কেউই যেতে চাইছে না। আমার জন্য গতকাল কেউ গায়ের হলুদেও গেল না। আজ বিয়েতে না গেলে সবাই কি ভাববে? ফাইজাকে জোর করে রাজি করিয়েছি। বড় চাচ্চু যাবে না বলে বড় চাচিও গাল ফুলিয়ে বসে আছে। এখন আপনিও না গেলে? মুস্কানকে কথার মাঝে আটকে দিয়ে বলল ফারিস, পাগল হয়েছ? তোমাকে এই অবস্থায় রেখে আমি যাব বিয়ে খেতে? ডেলিভারির ডেট একটা চলে গিয়েছে তোমার। কখন বেবিদের আসার সময় হয়ে যায় বুঝা দেয়। আমি ডক্টরের সাথে কথা বলে রেখেছি। আর দু-একটা দিন গেলেই তোমার সিজার করিয়ে ফেলব। তোমাকে আর বেবিদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না আমি, হোক সেটা একদিন বা 1 ঘন্টার জন্য। মাকে বলে দিয়েছি যেন দ্রুতই চলে আসেন। মা যতক্ষণ বাড়িতে না থাকবেন আমি 1 মিনিটও তোমার সঙ্গ ছাড়ব না। কিন্তু সোনিয়া আপু যে বারবার বড় চাচির কাছে আবদার করছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওহ নাকি শ্বশুর বাড়ি যাওয়ার আগে শেষ একবার আপনাকে দেখে যেতে চায়। শাট আপ।
আচমকা ফারিসের ধমকে চুপসে গেল মুস্কান। ফারিস রাগান্বিত হয়ে বলল, কোথাকার কোনো সোনিয়া, ওর জন্য এত মাথা ব্যথা কেন তোমার? সতীন আনতে চাইছ? ওই মেয়ে আমাকে কেন দেখতে চাইছে বুঝতে পারছ না? দিনরাত উত্ত্যক্ত করত তোমার স্বামীকে। এই দেখো কি সব ছবি, মেসেজ, ভিডিও, ভয়েস পাঠিয়ে আমাকে কনভিন্স করতে চাইছে। ব্লক করেও শান্তি নেই। হুমকি ধমকি দিলে কয়েকদিন চুপ থেকে আবার নতুন করে শুরু করে। মুস্কান চোখ বড় বড় করে ফারিসের ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। সে তো এই ব্যাপারে কিছুই জানত না। ছবিগুলো দেখে মুস্কানের সমস্ত শরীর রাগে গমগম করে ওঠে। সে বসা থেকে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে, এই বেহায়া মেয়ে আপনাকে এমন বিরক্ত করত, আমায় আগে বলেননি কেন? ওর চোখ তুলে আমি আমার বেবিদের ক্রিকেট খেলতে দিব। নির্লজ্জ মেয়ে, আমার হাসবেন্ডের দিকে নজর দেওয়া। ফারিস ফুস করে দম ছাড়ে। এই জন্যই বলিনি। জানি তুমি এটা শুনে এমন উত্তেজিত হয়ে পড়বে, যেটা এখন তোমার জন্য মোটেও ঠিক না। মুস্কান এখনো রাগে ফুসফুস করছে। ফারিস মুস্কানকে ধরে পুনরায় খাটে বিছিয়ে দিল। মুস্কানের দু বাহুতে হাত রেখে শান্ত স্বরে বলল, রিল্যাক্স। সোনিয়ার চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি। আমার আর রাসেল মামুর যে এটার জন্য কি ঝামেলা পোহাতে হয়েছে তা শুধু আমরাই জানি। থ্যাঙ্ক গড এই মেয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। ফারিস মুস্কানের মুখোমুখি দাঁড়িয়ে মুস্কানকে কথাগুলো বলছিল। আচানক মুস্কান ফারিসের কোমর জড়িয়ে ধরল। অভিমানী সুরে বলল, আপনি শুধু আমার। ফারিস ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটে ওঠে। সে মুস্কানের মাথায় হাত বুলিয়ে বলল, আমি শুধু তোমার। সোনিয়ার বিয়েতে শুধু জহির আর তাজমহল গিয়েছে। যেহেতু সোনিয়ার বিয়েটা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে না, তাই জহির সময় ম্যানেজ করতে না পেরে যেতে নিষেধ করেছিল। ছেলের বলায় এখন যেতে হয়েছে। একটা দিন নাকি সেই কাজকর্ম সামলে নিতে পারবে। মুস্কানের জোড়াজুড়িতে ফাইজা প্রথমে মামার বাড়ি যেতে রাজি হলেও এখন আর গেল না। তার নাকি কোচিংয়ে একটা ইম্পর্ট্যান্ট এক্সাম হবে। এক্সাম দেওয়া তো বাহানা মাত্র। ফাইজা মূলত আজ রিশাদের সাথে দেখা করতে চায়। আজ বাড়িতে বাবা মা নেই। ফারিস ভাইয়াও বাবার কাজে ব্যস্ত থাকবে, যার জন্য সুযোগটা হাতছাড়া করতে চাইছে না ফাইজা। 1 মাস আগে রিশাদের বাবা মোকলেস শেখের বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে মোকলেস নিজের 2 পায়ে খুব গুরুতর আঘাত পায়। মাথায় আর হাতেও পেয়েছে, কিন্তু পায়ের আঘাতটা যেন অনেকটাই বেশি। এতটাই বেশি যে তাকে এখন হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয়। পায়ের জন্য এখনও ট্রিটমেন্ট চলছে মোকলেসের। বাবার এই অবস্থার জন্য ফেলিলির পুরো দায়িত্ব এখন রিশাদের কাঁধে। বাবার চিকিৎসা থেকে শুরু করে পরিবারের এতগুলো মানুষের ভরণপোষণ এখন সে বহন করে। কাজের চাপ, পরিবারের চাপ, টেনশন সব মিলিয়ে রিশাদ ক্লান্ত, যার জন্য ইদানিং ফাইজার সাথেও তেমন একটা যোগাযোগ করতে পারে না। ফাইজার সাথে কথা বলাও আগের তুলনায় খুব কমিয়ে দিয়েছে। ফাইজা রিশাদের সমস্যাটা বুঝে, কিন্তু তাও তার ছোট্ট মনে অভিমান বাসা বাঁধে। যে ছেলেটা একসময় রাতদিন তার সাথে কথা বলতো, সে ছেলেটা এখন 5 মিনিটের জন্য তার সাথে ঠিকমতো কথা বলে না। সে ফোন দিলে ব্যস্ততার জন্য রেখে দেয়। দেখা করতে বললে 1000টা এক্সকিউজ যেন আগে থেকেই রেডি থাকে। আজ ফাইজা জিদ ধরেছে, যে করে হোক রিশাদের সাথে দেখা করবেই। যার জন্য সকাল থেকেই ফোন দিয়ে দিয়ে রিশাদকে পাগল করে ফেলছে। ছুটি নিয়ে 1 ঘন্টার জন্য হলেও যেন তার সাথে দেখা করে রিশাদ। ফাইজার কান্নাকাটির জন্য রিশাদ খুব কষ্টে দুপুরের দিকে সময় ম্যানেজ করে। তা শুনে ফাইজা যেন খুশিতে উড়ছে।
কোনো ড্রেসটা পরে যাবে এটা সিলেক্ট করার জন্য পুরো কাবার এলোমেলো করে ফেলেছে। বিছানার উপর 10-15টা ড্রেস ছড়িয়ে ছিটিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বারবার গায়ে মেলে দেখছে। অবশেষে গাঢ় নীল রঙের একটা 3 পিস সিলেক্ট করে ফাইজা। রিশাদ তাকে 3 পিসে দেখতে খুব পছন্দ করে। শাওয়ার নিয়ে এসে ড্রেসটা পরে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফাইজা। মাথায় ঘুমটা পরে আনমনে হাসছে, লজ্জা পাচ্ছে, দুহাতে মুখ ঢেকে ফেলছে আবার মেলছে। দিন দিন রিশাদের জন্য পাগল হয়ে যাচ্ছে সে। রিশাদের একটু অবহেলাও সহ্য করতে পারে না এখন। আবার একটু ভালোবাসা পেলেই দিশেহারা হয়ে যায়। রাহিলা এসেছে। কাল পরশু মেয়ের সিজার করাবে। তাই ফারিসের আর তাজমহলের কথায় আজই চলে এসেছে। এরশাদ তালুকদার পরিবারের লোকদের যাতায়াতের জন্য বেশ কিছুদিন আগে একটা গাড়ি কিনেছেন। গাড়ি চালানোর জন্য একজন ভালো বিশ্বস্ত ড্রাইভারও নিয়োগ করেছেন। ওই ড্রাইভারই রাহিলাকে মেয়ের শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছেন। মাকে পেয়ে ভীষণ খুশি মুস্কান। সকালেই এসেছে রাহিলা। আর তখন থেকেই মুস্কান মায়ের সাথে চিপকে। মুস্কানের মা আশায় নিশ্চিন্তে ফারিস বাবার ইন্ডাস্ট্রিতে চলে যায়। যাওয়ার আগে মুস্কানকে কড়াকড়িভাবে বলে গেছে কোনো প্রবলেম হলে যেন সাথে সাথে তাকে ফোন করে। রাহিলার সাথেও নমনীয় ব্যবহার করে একই কথা বলে গেছে ফারিস। আর এও বলে গেছে সে দ্রুত ফিরে আসবে। দুপুরের দিকে মায়ের পাশে শুয়ে মায়ের কোমর পেঁচিয়ে ঘুমাচ্ছে মুস্কান। রাহিলা আধশোয়া হয়ে মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মুচকি হেসে ক্ষণে ক্ষণে মেয়ের কপালে চুমু দিচ্ছে। ভাবতেই অবাক লাগে তার ছোট্ট মেয়েটাও নাকি এখন মা হতে যাচ্ছে। মেয়েটার আব্বা বেঁচে থাকলে যে কত খুশি হতো। বাড়িতে মুস্কান আর তার আম্মা ছাড়া কেউ নেই। ফারিস চলে যাওয়ার পরপর ফাইজাও বেরিয়ে গেছে। রেস্টুরেন্টে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে ফাইজা। রিশাদের সাথে দেখা করতে করতে এখন আর আগের মতো ভয় পায় না সে। এতবার দেখা করেছে একবারও যখন ভাই, বাবা বা অন্য কারো সামনে পড়েনি। তাই ভেবেই নিয়েছে এবারও তেমন কিছু হবে না। সে নিশ্চিন্তে চেয়ারে বসে রিশাদের জন্য অপেক্ষা করতে লাগল। ঘর্মাক্ত শরীর, ক্লান্ত মুখশ্রী, উস্কো খুস্কো চুল নিয়ে ফাইজার সামনে এসে হাজির হল রিশাদ। পরনে ফুলহাতা সাদা শার্ট। অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছে। ঘাড় গলা ঘেমে নিয়ে একাকার। তড়িঘড়ি করে আসার জন্য এখনো হাঁপাচ্ছে। ফাইজার বরাবর চেয়ারটায় বসতেই ফাইজা ঠান্ডা পানির বোতলটা এগিয়ে দিল রিশাদের দিকে। ঢকঢক করে কয়েক ঢুক পানি গিলে বড় করে নিঃশ্বাস নিল রিশাদ। শার্টে হাতা দুটো গুটিয়ে নিয়ে টিস্যু দিয়ে কপাল আর মুখের ঘাম মুছল। ফাইজার দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, সরি, খুব বেশি দেরি হয়ে গেছে না? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে? ফাইজা স্থির দৃষ্টিতে রিশাদকে দেখছিল। এমন ঘামে ভেজা ক্লান্ত অবস্থায়ও ছেলেটাকে দেখতে কি অদ্ভুত সুন্দর লাগছে। সে লাজুক কণ্ঠে বলল, সমস্যা নেই। রিশাদ একটা ওয়েটারকে ডাক দিয়ে খাবার অর্ডার দিল। ফাইজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ 3 পিস পরে এসেছ যে? ফাইজা মুচকি হেসে কানের পিছে চুল গুজে বলল, চোখে পড়েছে তাহলে? আমার জন্য সেজেছ আর আমার চোখে পড়বে না? চোখে এমন গাঢ় করে কাজল দিতে কে বলেছিল? আমার যে চুমু খেতে ইচ্ছে করছে। ফাইজা লজ্জা পেল। লজ্জা পেয়ে দৃষ্টি নত করে ফেলল। রিশাদ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমায়। নীল জামায় একদম নীল অপ্সরী লাগছে। ফাইজা শুকনো কেশে রিশাদের দৃষ্টিতে বিঘ্ন ঘটাতে চেষ্টা করল।
কিন্তু রিশাদ একবার পলকও ফেলেনি। এক দৃষ্টিতে ফাইজার দিকে তাকিয়ে আছে। ওয়েটার খাবার নিয়ে আসলো। রিশাদ নিজের হাতে ফাইজার মুখে খাবার তুলে দিল। পাশাপাশি চলতে থাকল তাদের দুষ্টু মিষ্টি আলাপচারিতা। মুগ্ধতার মাঝে দুজনের একজনও বুঝতে পারল না কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলছে। কুদ্দুস ফোন করছে ফারিসকে। 3 বারের মাথায় কল রিসিভ করল ফারিস। হ্যালো বলতেই কুদ্দুস উদ্বিগ্ন স্বরে বলল, তোর বোন ফাইজার কি বিয়ে শাদি দিয়ে ফেলেছিস? ফারিস ধমক দিল, কি সব আবোলতাবোল বকছিস? ফাইজার বিয়ে হলে কি তোরা জানবি না? তাও ঠিক। আচ্ছা ফাইজা কোথায়? কেন? ওর তো এখন কোচিংয়ে থাকার কথা। তুই হঠাৎ আমার বোনকে নিয়ে পড়লি কেন? না মানে আসলে আমি তোকে একটা কথা বলতে চাইছিলাম। কথাটা আমি বেশ কয়েকদিন আগেই তোকে বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়নি। অপর পাশে ফারিসের স্বর গমগমে শুনাল। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলবি সোজাসুজি বলতো। আমার সময় নেই। কুদ্দুস ঠোঁট দুটো ভিজিয়ে বলল, তুই কিভাবে নিবি জানি না তাও বলছি, আই থিঙ্ক তোর বোন ফাইজা কারো সাথে রিলেশনে আছে। ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। তোর এমন মনে হওয়ার কারণ? দেখ ফারিস, আমি বেশ কয়েকদিন ফাইজাকে একটি ছেলের সাথে ঘুরতে ফিরতে দেখেছি। সে এমনভাবে ছেলেটার হাত ধরে ঘুরেছে যে কেউ দেখলে বলবে তারা রিলেশনে আছে। ইভেন এখনো ফাইজা আমার চোখের সামনে বসে সেই ছেলেটির হাতে খাবার খাচ্ছে। প্রায় 30 মিনিট ধরে আমি ফাইজার পিছনের টেবিলে বসে আছি। সে একবারের জন্যও আমাকে খেয়াল করেনি, ছেলেটার প্রতি এতটাই মগ্ন হয়ে আছে। ফারিসের কপালের রগ দপদপ করে উঠে। আর যাই হোক, বন্ধুর মুখ থেকে ছোট বোনের সম্পর্কে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখার কথা না। কুদ্দুস তার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। সে কখনো এই ব্যাপারে মজা বা মিথ্যা বলবে না। বন্ধুর কাছ থেকে ছোট বোনের এমন নির্লজ্জ কাজ সম্পর্কে জানাটা বড় ভাই হিসেবে তার জন্য অবশ্যই লজ্জাজনক। যে ভাই নিজের বোনকেই সামলে রাখতে পারে না সে আর কি পারবে? রাগে রিরি করতে করতে কুদ্দুসকে প্রশ্ন করল ফারিস, ফাইজা সত্যিই এখন তোর সামনের বসে আছে? হ্যাঁ দোস্ত, ট্রাস্ট মি। আমাকে ছবি পাঠাতে পারবি? আলবাত পারব। তুই বলার আগেই আমি 3-4টা ছবি ক্লিক করে রেখেছি। এক্ষুনি পাঠাচ্ছি। কুদ্দুস ফোন রেখে দ্রুত ফারিসকে ফটো সেন্ড করল। ফোনে টিংটিং শব্দ হতেই ফারিস হোয়াটসঅ্যাপে ঢুকল। একটা পিকে ক্লিক করতেই যা দেখল তার পায়ের নিচের জমিন সরে গেল যেন। মাথার রক্ত গরম হয়ে গেল তোরাক। কম্পিত হাতে একের পর এক পিক দেখতে লাগল সে। রাগে তিরতির করে কাঁপছে সমস্ত শরীর। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বোন রিশাদের সাথে রিলেশনে আছে। রক্তিম চোখ নিয়ে ফাইজাকে ফোন করল ফারিস। একবার ফোন করতেই কল রিসিভ করল ফাইজা। আগে ইচ্ছাকৃত ফোন না তুলে যেই ভুল করেছিল সেই ভুলটা এখন আর করল না। একবার কল আসতেই সাহস করে রিসিভ করে ফেলল। আস্তে করে হ্যালো ভাইয়া বলতেই ফারিসের শান্ত অথচ উত্তাপ কণ্ঠস্বর শুনতে পেল। তুই এখন কোথায়? বাক্যটি শুনে কেঁপে উঠল ফাইজা। ঢুক গিলে বলল, আমি তো এখন কোচিংয়ে ভাইয়া। কেন, কোনো দরকার? বোনের মিথ্যে শুনে দাঁতে দাঁত খিচে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল ফারিস। রাশভারী স্বরে বলল, বাসায় কখন আসবি? এই তো আর ঘণ্টা খানেকের মতো লাগবে। তুই তো বলেছিলি তোর এক্সাম আছে। এক্সাম দিতে এত সময়? ফাইজা থম মেরে গেল। সে তো ভুলেই গিয়েছিল বাসা থেকে যে কোচিংয়ের এক্সামের কথা বলে বেরিয়েছিল। এখন কি হবে?
কপালের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে পুনরায় ভাইকে মিথ্যে বলল ফাইজা। এক্সাম ছিল তো। এক্সামের পর স্যার এখন এক্সট্রা ক্লাস নিচ্ছে। ফাইজার একের পর এক মিথ্যে ফারিসের প্রতিটা লোমকূপ জ্বলে উঠছে। সে দাঁত কিরমিরিয়ে বলল, তোর এক্সট্রা ক্লাস শেষ হলে আর কোনো ক্লাস আছে? না ভাইয়া। তাহলে সোজা বাসায় আয়। ফাইজা আচ্ছা বলার আগেই ফারিস ফোন রেখে দিল। ফাইজা বড় করে হাফ ছেড়ে রিশাদের দিকে তাকাতেই দেখল রিশাদ রাগী ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এতগুলো মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না। একদিন না একদিন তোমার ভাই এটা জানতই। তাই ভালো ছিল এখনই সত্যিটা বলে দেওয়া। রিশাদ, পাগল নাকি? ভাইয়াকে সব জানিয়ে দিতে বলছো তুমি? কেয়ামত বাঁধিয়ে দিবে। তো কি হয়েছে? এখন শুনলেও ঝামেলা করবে, পরে শুনলেও ঝামেলা করবে। ঝামেলা তো করবেই, তাই না? না। পরে শুনলে অতটাও ঝামেলা করবে না এখন যতটা করবে। কারণ তুমি আগের রিশাদ নও। ভাইয়াকে দেখাতে হবে তোমার ভালো রূপটাকে। ভাইয়ার কাছে তোমাকে ভালো লাগতে হবে। আর এইসব কিছুই এখব সম্ভব নয়। আস্তে আস্তে সম্ভব। বুঝেছ? কিন্তু আঙুলের ইশারায় থামিয়ে দিল ফাইজা। কোনো কিন্তু না। আগে নিজের অবস্থান মজবুত করো। বাবা ভাইয়ার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো সাহস তৈরি করো। তারপর সব। তোমার কি মনে হয় আমার সেই সাহস নেই? সাহস আছে, কিন্তু পরিস্থিতি নেই। এমন পরিস্থিতি তৈরি করো যেন ভাইয়া তোমাকে মেনে নেয়। আমি আসি। জলদি বাসায় ফিরতে হবে। আর হ্যাঁ, প্লিজ আমার সাথে এভাবে হঠাৎ করে কথা বলা কমিয়ে দিও না। আমার কষ্ট হয়। দম বন্ধ লাগে। রিশাদ হাসে। খুব বুঝদার হয়ে গেছ। আর বেশিদিন অপেক্ষা করাবো না তোমায়। খুব শীঘ্রই আপন করে নিব। ফাইজাও হেসে রিশাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আকাশ তুম্বি রাগ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে ফারিস। এসেই আগে উচ্চকণ্ঠে ফাইজাকে ডাকতে লাগল। ফাইজা, ফাইজা। ফারিসের গলা শুনে রুম থেকে দ্রুত বের হল মুস্কান। স্বামীর এমন গরম মুখ দেখে আতকে উঠে বলল, কি হয়েছে? ফাইজা তো এখনো ফিরেনি। ফাইজা এখনো ফিরেনি শুনে ফারিসের রাগ আরও বেড়ে গেল। সে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে ফাইজার জন্য অপেক্ষা করতে লাগল। মুস্কান ভয় ভয় ফারিসের কাছে এসে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, আপনি এমন রেগে আছেন কেন? ফাইজা কি করেছে? ফারিস উত্তর দিল না। হিংস্র চোখ নিয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। মুস্কান একটা গ্লাসে পানি ভরে ফারিসকে খেতে দিল। ফারিস খেল না। মুখের সামনে থেকে মুস্কানের গ্লাস ধরে রাখা হাতটা সরিয়ে ফেলল। অজানা আশঙ্কায় বুক কাঁপছে মুস্কানের। আজ এত রেগে কেন এসেছে বুঝতে পারছে না। হাসজ্জ্বল মুখ নিয়ে বাড়িতে প্রবেশ করল ফাইজা। ডিং ডিঙিয়ে সদর দরজা দিয়ে ঢুকতেই ফারিস হাত ভাঁজ করে ফাইজার মুখোমুখি দাঁড়াল। ভাইকে এভাবে সামনে দাঁড়াতে দেখে ফাইজার হাসি খুশি মুখ নিমিষেই নিভে গেল। ভয় ভয় ভাইয়ের মুখের দিকে তাকাতেই ফারিসের ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে তার অস্তিত্ব কেঁপে উঠল। ফাইজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত রুক্ষ মেজাজে বলল ফারিস, বলেছিলি আসতে ঘণ্টা খানেকের মতো লাগবে, তাহলে এত দেরি হলো কেন? ভাইয়ের এমন রুক্ষ স্বর শুনে ফাইজার গলা চৈত্রের খরায় পরিণত হল। কপাল, গলা, শরীর বেয়ে ঝর্ণার মতো ঘাম ছুটতে লাগল। আমতা আমতা করে বলল, রাস্তায় অনেক জ্যাম ছিল ভাইয়া। ঠাসস। বাক্য শেষ হওয়ার আগেই ফারিস শরীরের বেগে ফাইজার গালে থাপ্পড় বসাল।
এক থাপ্পড়ে ফাইজার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগল। সব কিছু অন্ধকার দেখতে লাগল। ঝাঝাল স্বরে চেঁচিয়ে উঠল ফারিস, মিথ্যে, 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 একের পর এক মিথ্যে বলে যাচ্ছিস তুই আমায়। কলিজায় এত সাহস আসলো কি করে? ভয় আর কান্নায় ফাইজার অবস্থা করুন। গালে মনে হচ্ছে আগুনের লাভা পড়েছে, ব্যথায় ঝা ঝা করছে। কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। মুস্কান স্ফুরিত হয়ে দ্রুত ফাইজাকে ধরতে গেলে ফারিস তাকেও ধমক দিল, খবরদার ছুবে না ওকে, দূরে যাও। ফাইজার কাছে গিয়েও মুস্কান দুপা পিছিয়ে গেল। রাহিলা সারগাম শোনে ছোটে রুম থেকে বেরিয়ে আসল। বাড়িতে দু একজন কাজের লোক ছিল, তারাও ভয় এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কান্না করে চোখ, গাল, মুখ সব লাল করে ফেলেছে ফাইজা। ফারিসের বকা, ধমক, শাসানোতে এখনো বুকের ভিতর কাঁপছে। সে ভাবতেও পারেনি তার ভাই এত তাড়াতাড়ি সব জেনে যাবে। রিশাদকে ভুলে যাওয়ার কথা বলেছে ফারিস, আর কোনোদিনও যেন তার সাথে যোগাযোগ না করে, কথা না বলে, দেখা না করে। যদি করে তাহলে হাত পা ভেঙ্গে ঘরে বসিয়ে রাখবে। রিশাদকে ভুলে থাকার কথা চিন্তাও করতে পারে না ফাইজা। ভাবলেই শ্বাসরোধ হয়ে আসে, বুক ফাটা কষ্ট হয়। বাড়িতে রাহিলা ছিল বলে ফাইজাকে বেশি কিছু বলতে পারেনি ফারিস। মুস্কান ফারিসকে থামাতে সফল না হলেও রাহিলা হয়েছে। ছোট চাচির কথায় ফারিস নিজের রাগটাকে দমিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। মুস্কান জানে ফারিসকে এত সহজে থামানো যাবে না, বাড়িতে এসে আবার শুরু করবে। তাই সে তার শ্বশুরকে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি আসতে বলে। তারা রাস্তায় আছে, আসতে একটু সময় লাগবে বলেছে। রাহিলার সাথে কথা বলে তাজমহল এত ইমার্জেন্সি তলবের কথা জানতে চাইলে রাহিলা যতটুকু জানানো সম্ভব জানিয়ে দিয়েছে। রুমের দরজা লক করে কাঁদছে ফাইজা। মুস্কান ডেকেছে, রাহিলা ডেকেছে, কারো কথা শুনেনি। ফাইজার মাথায় এখন শুধু রিশাদ ঘুরছে। সে রিশাদকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। ভাইয়া কোনোদিনও তাদের সম্পর্ক মেনে নিবে না, বাবাও না। কি করবে সে? নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। একবার ভাবছে রিশাদের সাথে পালিয়ে যাবে, আবার ভাবছে এই কাজ কখনো করা যাবে না। বাবা, ভাইয়া কষ্ট পাবে। কি করবে সে? কপালের দিকের চুলগুলো টেনে খামচে ধরল। বাবা, ভাইয়া, রিশাদ সবাইকে সে সমান ভালোবাসে, কারো জন্য কাউকে কষ্ট দিতে পারবে না। গা থেকে ওড়না ছুঁড়ে চিৎকার করে কাঁদছে ফাইজা। চোখের গাঢ় কাজল চোখের পানির সাথে লেপ্টে চারপাশ ছড়িয়ে আছে। ফাইজার চিৎকারে চারপাশ ভারী হয়ে গেছে। মুস্কান রুমের বাইরে থেকেও শুনতে পাচ্ছে সেই আর্তনাদ। সে তো অসহায়, কিছুই করতে পারছে না। অস্থির হয়ে রিশাদকে ফোন করল ফাইজা। ফাইজার কান্না ভেজা কণ্ঠ শুনে রিশাদ ঘাবড়ে গেল। উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? ফাইজা কান্নার জন্য কথা বলতে পারছে না। হেঁচকি তুলতে তুলতে বাড়িতে আসার পর যা যা ঘটেছে সব বলল। ফাইজার থেকে থেকে কথাগুলো খুব কষ্টে বুঝল রিশাদ। অফিস শেষে বাইক নিয়ে বাড়ি যাচ্ছিল সে। ফাইজার মুখ থেকে সব শুনে বাইক ঘুরিয়ে হন্তদন্ত হয়ে মামার বাড়ি ছুটল। বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে ফাইজাকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে রিশাদ। মুস্কান সামনে আসতেই তাকে দেখে জিজ্ঞেস করল, এই সমস্যা কি তোর হাসবেন্ডের? শুধু শুধু আমাদের মধ্যে ভিলেন হতে কেন চাইছে? মুস্কান ঘাবড়ানো স্বরে বলল, তুমি এখানে কেন এসেছ রিশাদ ভাইয়া? প্লিজ চলে যাও, উনি তোমাকে দেখলে আরো রেগে যাবেন।
রিশাদ ক্ষেপে বলল, ডাক তোর উনাকে। রাগ কি শুধু তোর উনারই আছে, আমাদের নেই? রিশাদের গলা শুনে রুমের দরজা খুলে ছুটে আসলো ফাইজা। কাঁদতে কাঁদতে রিশাদের সামনে দাঁড়াতেই রিশাদ তার গাল দুটো হাতের তালু দিয়ে আগলে ধরল। নরম স্বরে বলল, কি অবস্থা করেছ নিজের? এত কাঁদতে হয়? আমি আছি না, আমি সব ঠিক করে দিব। রিশাদের নরম স্বরে ফাইজার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে রিশাদকে জড়িয়ে ধরতে যাবে তখনই ভাইকে দেখে আঁতকে উঠল। ফারিস অগ্নি দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। নিজের পেছনে হাত মুষ্টি বদ্ধ করে ফারিসকে দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কানও চমকে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মুস্কান মনে মনে খুব করে চাইছিল যেন ফারিস কিছুতেই এখন বাড়িতে না আসে। কিন্তু এই লোক কখন বাড়িতে এসেছে তারা কেউ টেরই পায়নি। উত্তেজিত হয়ে রিশাদের বাহু টেনে তাকে ফাইজার থেকে দূরে সরালো ফারিস। গর্জন ছুড়ে বলল, আমার বোন থেকে দূরে থাক। রিশাদ সোজাসাপটা জবাব দিল, থাকব না। ফারিসের রক্ত টকবক করে উঠল। আঙুলগুলো মুঠ করে রিশাদকে ঘুষি মারতে গেলে ফাইজা রুখে দাঁড়াল। অশ্রুসিক্ত কণ্ঠে হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া। ফারিস থেমে গেল। বোনের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি ভাবতে পারছি না তুই রিশাদের মতো একটা ছেলের সাথে। কথার মাঝপথে থেমে গিয়ে বলল, বড্ড বড় হয়ে গেছিস। ফাইজা অপরাধীর মতো মাথা নুইয়ে ফেলল। ফারিস ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুই যদি একটা গার্মেন্টসের শ্রমিককেও পছন্দ করতি আমি মেনে নিতাম, কিন্তু এই রিশাদকে কখনোই না। কেন আমাকে মেনে নিতে এত কিসের প্রবলেম তোর? রিশাদ, সেটা তুই নিজেকে প্রশ্ন করে দেখ। আমি নিজেকে প্রশ্ন করে দেখেছি, কোনো উত্তর পাইনি। গার্মেন্টসের শ্রমিক নিয়ে প্রবলেম তো? ঠিক আছে, আমি কালই একটা গার্মেন্টসের শ্রমিক হিসেবে জয়েন করব। তোর বোনের জন্য সব করতে পারি, তবুও আমায় মেনে নে। ফাইজাকে সরিয়ে রিশাদের বুকের শার্ট চেপে ধরল ফারিস। মজা নিচ্ছিস আমার সাথে? মুস্কান আর ফাইজা ভয় জমে গেছে। এক ঝড়ের পর আরেক ঝড়, কিভাবে থামবে? তখনই দপদপ পা ফেলে দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে জহির আর তাজমহল। জহির আগে ছেলের হাত থেকে রিশাদের শার্ট ছোটায়। উৎকণ্ঠা নিয়ে বলে, অন্যের ছেলের গায়ে হাত তুলে কোনো লাভ হবে না। মাথা ঠান্ডা করো, দোষ আমাদের। আমরা আমাদের মেয়েকে ঠিক রাখতে পারিনি বিধায় ও এমন করেছে। ফাইজা নিষ্প্রাণ স্বরে ডাকল, বাবা। চুপপপ মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে তাকে ধমক দিল জহির। ফাইজা দুই হাতে মুখ চেপে কান্না আটকাচ্ছে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে চিৎকার আসছে। রিশাদ মলিন কণ্ঠে বলল, ওর কোনো দোষ নেই মামু। এবার রিশাদের দিকে কঠিন দৃষ্টি তাক করল জহির। অত্যন্ত ভদ্র আর স্বাভাবিক কণ্ঠে বলল, চলে যাও এখান থেকে। আমার মেয়ের আশেপাশে, এই বাড়ির আশেপাশেও যেন তোমায় আর না দেখি। হঠাৎই রিশাদের বুক জ্বলে উঠল। সে ধপ করে জহিরের এক হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, কেন এমন করছেন মামু? বিশ্বাস করেন আর কখনো কোনো খারাপ কাজ করব না। আপনার মেয়েকে আগলে রাখব, কলিজায় ভরে রাখব, আপনাদের মতোই ভালোবাসা দিব। আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। জাহির ফট করে নিজের হাত সরিয়ে নিল। রিশাদের দৃষ্টি ঘোলা হয়ে গেল। ফাইজা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাচ্ছে। ফারিস ভরাট স্বরে বলল, এসব ফিল্মি কথা বলে কোনো লাভ হবে না। তোর বাপ একটা পশু, তুই আরেকটা পশু।
আমি জেনে বুঝে আমার বোনকে তোদের মতো কোনো পশুদের ভিড়ে পাঠাবো না। এবার রিশাদেরও রাগ উঠে গেল। ক্ষেপে গিয়ে বলল, আমাদের মতো পশুদের ভিড়ে তোর ফুপিমনির মতো ভালো মানুষও আছে, সেটা ভুলে যাস না? না, ভুলে যাইনি। আমার ফুপিমনির সাথে তোরা কি কি করেছিস সেটাও ভুলে যাইনি। তাই ভালোই ভালোই বলছি, চলে যা। তোর গায়ে আঘাত করলে ফুপিমনি কষ্ট পাবে, যেটা আমি করতে চাইছি না। কর আঘাত, তোকে না করেছে কে? আঘাত করতে করতে শরীরের সব রক্ত ঝরিয়ে ফেল, তবুও তোর বোনকে আমায় দে। আমি আমার বোনকে কখনোই তোর কাছে দিব না। তাহলে আমাকে রেখে দে। এবার ফারিস সত্যি সত্যি রিশাদকে আঘাত করে বসল। দ্বিতীয়বার আঘাত করতে গেলে তাজমহল ছেলেকে সামলাল। জহির রাগান্বিত স্বরে বলল, এই ছেলে, তোমাকে ভালোভাবে বলছি, বুঝতে কেন চাইছ না? কি চাইছ তুমি? আপনার মেয়েকে চাইছি মামু। জহির ফাইজার দিকে তাকায়। ফাইজা কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জহির শান্ত স্বরে বলে, ঠিক আছে। আমার মেয়ে যদি আমাদের ভালোবাসাকে অবজ্ঞা করে, আমাদের ছোট করে, আমাদের কথা অমান্য করে তোমার সাথে চলে যেতে চায়, তাহলে তুমি নিয়ে যাও। তাজমহল মুখ খুললেন। কি বলছেন এসব? জহির হাতের ইশারায় স্ত্রীকে থামিয়ে দিলেন। ফাইজার দিকে তাকিয়ে বললেন, কি তুই যাবি ওর সাথে? ফাইজা ছলছল চোখে বাবার দিকে তাকাল। অসহায় কণ্ঠে বলল, আমি তোমাদের ভালোবাসি বাবা। তোমাদের কখনো অবজ্ঞা করতে পারব না। জহির পুনরায় রিশাদের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, শুনলে তো? রিশাদ তাচ্ছিল্য সুরে বলল, গলায় ছুরি চালিয়ে বলছেন তুই কিন্তু মরবি না। এটা আদৌ সম্ভব? আমি এত কিছু বুঝি না। আমার মেয়ে যদি আমাদের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে চলে যেতে চায়, তুমি নিয়ে যেতে পারো। রিশাদ তেতে উঠে বলল, এটা ঠিক হচ্ছে না। আপনি ভালো করেই জানেন ফাইজা এমনটা কখনোই করবে না। জহির হেসে বলেন, তো বুঝলেই তো আমি আমার মেয়েকে সামলাতে পারব। তুমিও নিজেকে সামলে বাড়ি ফিরে যাও। এতটুকু বলে ফাইজার হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে গেলেন জহির। ফারিসও চলে গেল। থাকল শুধু মুস্কান, তাজমহল আর রিশাদ। রাহিলাও দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখল, কিন্তু অতিথি হয়ে এসে ওদের ঘরের ব্যাপারে নিজেকে ঢুকাল না। রিশাদ হাসার ব্যর্থ চেষ্টা করে বলল, আমাকে পশু বলছে? আরে পশুদেরও হৃদয় আছে, ওদের তো সেটাও নেই। চোখ বেয়ে এক ফোঁটা জল ফ্লোরে পড়ল রিশাদের। সেটা দেখে মুস্কানের খুব খারাপ লাগল। তাজমহলও মায়া ভরা চোখে রিশাদের দিকে তাকাল। কিছু বলার জন্য উদ্ভূত হলে রিশাদ তাদের অগ্রাহ্য করে চলে গেল। ঘরে এসে মুস্কান রাগ দেখিয়ে প্রতিটি কাজ করতে লাগল। ফারিসের দিকে ভুলেও তাকাচ্ছে না। ফারিসও মুস্কানকে পরোয়া করল না। টাওয়াল নিয়ে সরাসরি সুইমিং পুলে চলে গেল। মুস্কান সেই দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বকতে লাগল, অসভ্য, নির্দয়, পাষাণ লোক। বড় ভাই গিরি দেখাচ্ছে। বোনকে এত ভালোবেসে থাকলে বোন কি সে সুখী হবে, সেটা কেন দেখছে না? ওয়ালেট রাখতে এসে মুস্কানের বিড়বিড়ানো প্রতিটি কথাই শুনেছে ফারিস। দীর্ঘশ্বাস ফেলে ওয়ালেট হাতে নিয়েই আবার চলে গেল। বোনকে ভালোবাসে বলেই মোকলেস শেখের মতো এমন একটা লোকের বাড়িতে নিজের বোনকে পাঠাতে চাইছে না সে। যে লোক টাকার জন্য নিজের মেয়ের ক্ষতি করতে চায়, সেই লোক তার বোনের কি না করতে পারবে? সেই লোকের ছেলেও বা কেমন হবে? যে যাই বলুক, সে কখনো এই সম্পর্ক মেনে নিবে না। মাঝরাতে পেটের ব্যথায় আর্তনাদ করে ঘুম থেকে উঠে বসল মুস্কান। ফারিস পাশেই শোয়া ছিল। তার চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়েই চিন্তা করছিল। মুস্কানের আর্তনাদে সেও ধরফর করে উঠে বসল।
উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? পেটে পেইন হচ্ছে? মুস্কান পাত্তা দিল না ফারিসের কথা। নিজের পেটের দিকে তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্য করে বকতে শুরু করল। সমস্যা কি তোদের? আমার পেটটাকে কি ফুটবল মাঠ পেয়েছিস? যে দুটো মিলে একসাথে লাথি মারা শুরু করেছিস? ব্যথা লাগে না আমার? পাপার মতো মানুষকে কষ্ট দিতে ভালো লাগে খুব, তাই না? তোরা বাচ্চা মানুষ, পেটে থাকবি, খাবি, দাবি, ঘুমাবি। তোরা কেন এত নড়াচড়া করবি? শান্তিতে একটু ঘুমাতেও পারি না তোদের জ্বালায়। সবকটা মিলে আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে দিচ্ছিস। ফারিস হতভম্ব হয়ে কেবল শুনে গেল মুস্কানের কথাগুলো। তার এখন কেমন রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। আজ সন্ধ্যা থেকেই মুস্কান ঠিকমতো কথা বলছে না তার সাথে। যেটুকু বলছে হয় খোঁচা মেরে নয়তো খিটখিটিয়ে। পেটের ব্যথায় ফুপিয়ে কাঁদছে মুস্কান। ফারিস আদুরে ভাবে মুস্কান টেনে বুকে জড়াতে গেলে মুস্কান ঠেলা মেরে সরিয়ে দিল। ছোবেন না আমায়। ফারিস শুনল না। জোর করে মুস্কানকে টেনে তার মাথাটা নিজের বুকে আগলে ধরল। মাথায় চুমু দিয়ে বলল, কাঁদে না। কাল দিন বাদেই বাচ্চারা তোমার কোলে থাকবে। তখন আর কষ্ট হবে না। মুস্কান জোর করে ফারিসের বুক থেকে ছোটার চেষ্টা করল। জিদ দেখিয়ে বলল, ছাউরুন আমায়। ফারিস ছাড়ল না। আস্তে করে ফিসফিসিয়ে বলল, হুসসস, বিকুল। হসপিটালের কেবিনে বসে মাকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কান। হাতে ক্যানোলা লাগানো। ভয়ে তার মুখটা এইটুকুন হয়ে আছে। একটু পরেই তার সিজার করানো হবে। সেটা মনে করলেই মুস্কানের সমস্ত শরীর শিরশির করছে, হাত পা অবশ হয়ে আসছে, বুক টিপটিপ করছে, গলা শুকিয়ে যাচ্ছে। কেবিনে বেশি মানুষ এলাও করা হয়নি বলে সকলেই কেবিনের বাইরে বসে আছে। নাতির সিজার বলে রাতুলকে নিয়ে সকাল সকালই এরশাদ তালুকদার ঢাকায় চলে এসেছেন। তিনি কিছুক্ষণ মুস্কানের মাথায় হাত বুলিয়ে মুলায়েম স্বরে কথা বলে এখন কেবিনের বাইরের চেয়ারগুলোতে বসে আছেন। সব কাজকর্ম বাদ দিয়ে জহিরও তার আব্বাজানের পাশে বসে আছেন। প্রথমবার দাদা হওয়ার আনন্দটা অন্যরকম। জামিল আর শিল্পী এইমাত্র হসপিটালে আসলেন। এসেই আগে মুস্কানের সাথে দেখা করলেন। জিন্নাত আসেনি। কেন আসেনি সেটা জানতেও কারো বাকি নেই। ফারিসের ছোট মামা রাসেলও এসেছে আজ। তার বউ কেয়া 6 মাসের প্রেগন্যান্ট। তাই অল্প কিছুক্ষণ থেকেই আবার চলে গেছে। দৌড়াদৌড়ি করে হসপিটালের সব ফর্মালিটিজ পূরণ করছে ফারিস। একদিকে টেনশন, অন্যদিকে তাকেই সব সামলাতে হচ্ছে। তাজমহল আর রাহিলা প্রয়োজনীয় যা যা লাগবে সবকিছুই গুছিয়ে নিয়ে এসেছে। রাহিলা বারবার মেয়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছে। শিল্পী বুঝাচ্ছে। তাজমহলও সাহস দিচ্ছে, কিন্তু কারো কথা কানে তুলছে না মুস্কান। সে কেঁদে কেঁদে বলছে বাড়ি চলে যাবে। সে সিজার করাবে না, পেট কাটতে দিবে না। ওটিতে নিয়ে যাওয়ার আগে ফারিসের হাত চেপে ঢুকরে কেঁদে দিল মুস্কান। ফারিসের চোখও লাল। কাল থেকে ফারিসের সাথে যতই কথা না বলুক, রাগ দেখাক, খিটমিট করুক, এখন আর সেটা করতে পারল না মুস্কান। লোকটার ক্লান্ত, উদ্বিগ্ন চেহারা দেখে সে নিজের আবেগ ধরে রাখতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভেজা কণ্ঠে বলল, আমার সসত্যিই খুব ভয় করছে। মা, চাচি সকলের সামনেই মুস্কানের কপালে চুমু দিল ফারিস। ক্যানোলা লাগানো হাতটা মুঠোতে নিয়ে বলল, ভয়ের কিছু নেই। ভাবো যে তুমি তোমার বেবিদের আনতে যাচ্ছ। আর কিছুক্ষণ পরই তাদের তুমি ছুঁতে পারবে, চুমু খেতে পারবে, কোলে নিতে পারবে। ওরা একসময় তোমাকে মাম্মা বলে ডাকবে। নর্মাল ডেলিভারিতে তোমার লাইফ রিস্ক হবে মুস্কান। সাথে বেবিদেরও ক্ষতি হবে।
তুমি কি চাও তোমার বেবিদের ক্ষতি হোক? মুস্কানের দুচোখ বেয়ে অবিশ্রান্ত পানি পড়ে। সেই দুদিকে মাথা নাড়িয়ে না বলল। ফারিস মুচকি হেসে মুস্কানের চোখের পানি মুছে দিল। কোমল স্বরে বলল, তাহলে আর কাঁদবে না। ভালোই ভালোই আমার বেবিদের নিয়ে আসো। কথা দিচ্ছি আর কোনোদিন বাচ্চা কাচ্চার নামও নিব না। ফারিসের শেষের কথাটায় হেসে দিল মুস্কান। সিক্ত কণ্ঠে বলল, দোয়া করবেন। ফারিস পুনরায় মুস্কানের কপালে চুমু খেল। তার চোখের এক ফোঁটা পানি টুপ করে মুস্কানের গালে পড়ল। অবশ্যই। মুস্কানকে ওটিতে ঢুকানোর সাথে সাথে ফারিসের অস্থিরতা শুরু হল। সমানে পায়চারি করতে করতে বারবার ওটির দরজার দিকে তাকাচ্ছে। মুস্কানের কিছু হবে না তো? এই টেনশন এক মিনিটও তার মাথা থেকে যাচ্ছে না। মুস্কানকে সাহস জুগিয়ে সে নিজেই এখন ভয় পাচ্ছে। ঘামে ভিজে ফারিসের শার্ট একাকার। বারবার উদ্বেগ হয়ে কপালের ঘাম মুছছে। নাতির এমন অস্থিরতা দেখে এরশাদ তালুকদার নিজেই ফারিসের দিকে এগিয়ে গেলেন। নাতির কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, স্থির হও। তোমার বউয়ের কিছু হবে না। বসো এখানে, আমার পাশে। এরশাদ তালুকদার ফারিসকে টেনে জোর করে উনার পাশে বসালেন। তাজমহলকে উদ্দেশ্য করে বললেন, ওকে একটু পানি খেতে দাও তো। পুরো আমার মতো হয়েছে। বউ ছাড়া একদমই চলে না। এরশাদ তালুকদারের কথায় বাড়ির সবাই চিন্তার মাঝেও হেসে দিল। পাক্কা ৪৫ মিনিট পর দুটো নার্স তোয়ালে মোড়ানো সাদা ফকফকে দুটো বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে এলেন। নার্সদের কোলে থেকেই বাচ্চা দুটো গলা ফাটিয়ে চিৎকার করছে। ফাইজা এক কোনায় চুপচাপ বসেছিল। বাচ্চাদের কান্না শুনে সবার আগে সেই দৌড়ে আসল। খুশিতে বাকবাকম হয়ে বলল, মা, আমি ফুপিমনি হয়ে গেছি। দু চোখে পানি চিকচিক করছে তাজমহলের। সেও দৌড়ে এসে সবার আগে একটা বাচ্চাকে কোলে নিল। যে নার্সটি থেকে নিয়েছে সেই নার্সটি বলল, এটা বয়। অপর নার্সটির কোলের বাচ্চাটি দেখিয়ে বলল, ওটা গার্ল। আত্মহারা হয়ে নাতির মুখে চুমু খাচ্ছে তাজমহল। শিল্পী অন্য নার্সটি থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে রাহিলার কাছে নিয়ে আসল। একটা চেয়ারে বসে মেয়ের জন্য কাঁদছিল রাহিলা। নাতনির মুখ দেখে এবার জোরেই কেঁদে দিল। একে একে জহির, এরশাদ তালুকদার, জামিল, রাতুল, ফাইজা সবাই বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবাই যখন বাচ্চাদের নিয়ে হাসছে, খেলছে, মজা করছে, তখন রাতুল চারদিকে চোখ ঘুরিয়ে ফারিসকে খুঁজল। না পেয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ফারিস ভাইয়া কোথায়? রাতুলের কথায় বাকি সবাইও চারপাশে চোখ ঘুরিয়ে ফারিসকে খুঁজতে লাগল। বাচ্চাগুলোর কান্না ততক্ষণে থেমে গিয়েছে। তাজমহল বলল, তাই তো, এতক্ষণ তো এখানেই ছিল। আমি এখানে মা। মাথা থেকে টুপিটা নামাতে নামাতে কথাটি বলল ফারিস। সে এতক্ষণ হসপিটালের নামাজ ঘরে ছিল। নামাজ পড়তে গিয়েছিল। ছেলেকে দেখে উৎফুল্ল হয়ে বলল তাজমহল, দেখ ফারিস, তোমার ছেলে। আমাদের দাদু ভাই, দিদি ভাই দুটোই হয়েছে। একদম তোমার মতো দেখতে। তখনই তাজমহলের কোলে থাকা বাচ্চাটি কেঁদে উঠল। একটা কাঁদতে এক মিনিটও দেরি করল না, সাথে সাথে অপর বাচ্চাটিও কেঁদে উঠল। বাচ্চাদের কান্না শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল ফারিসের। ঘোলা চোখে তাকালো তাদের দিকে। প্রাণ ভরে দেখল তার বাচ্চা, তার কলিজা। তাদের কান্না শুনতেও তৃপ্তি লাগছে। নার্সদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের বেকুল হয়ে জিজ্ঞেস করল ফারিস, আমার ওয়াইফের কি অবস্থা? ও কেমন আছে? ফারিসের কথায় বাড়ির সবার টনক নড়ে। তাই তো,
বাচ্চাদের পেয়ে তো তারা মুস্কানের কথা ভুলেই গিয়েছিল। একটি নার্স বলল, আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। অল্প বয়সে বেবি নেয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য উনার খিঁচুনি এসে পড়েছে। পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল ফারিসের। দৃষ্টি ছলছল। বিদ্যুৎ গতিতে বলল, এখন কেমন আছে ও? ব্লাড দেওয়া হচ্ছে, খিঁচুনিও কমেছে, এখন আশঙ্কা মুক্ত। একটু পরেই কেবিনে দেয়া হবে। বুক থেকে বড় মাপের একটা পাথর নেমে গেল ফারিসের। সকলেই শান্তির নিঃশ্বাস ফেলছে। মুস্কানকে কেবিনে দেয়ার পর একে একে সবাই তার সাথে দেখা করল। ব্যথায় চোখ মুখ খিচে শুয়ে আছে মুস্কান। তার শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে। গলা শুকিয়ে চৈত্রের খরায় পরিণত হয়েছে। বারবার পানি পানি করছে, কিন্তু তাকে কোনো নার্সই পানি দিচ্ছে না। কাঁদতে কাঁদতে মুস্কান তার আম্মাকে রিকোয়েস্ট করল, আম্মা, আমাকে একটু পানি দিতে বলো আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে আম্মা, এক ফোঁটা পানি শুধু জিহ্বার আগায় ছোঁয়াবো আম্মা। রাহিলা কিছু বলার আগেই একজন নার্সের কড়া সুর শোনা গেল, একদম না, মায়া করে কেউ পানি দিবেন না, উনাকে এখন পানি খাওয়ানো নিষেধ। মুস্কানের চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় অশ্রু পড়ছে। মা হওয়া এত কষ্টের কেন? সারাটা দিন না খেয়ে ছটফট করে নীরবে কান্না করে কাটালো মুস্কান। মাঝরাতে ফারিস মুস্কানের সাথে একটু আলাদা কথা বলার সুযোগ পেল। মুস্কান তখন চোখ বুজে শুয়েছিল। ফারিস মুস্কানের উপর ঝুঁকে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখ খুলে ফারিসকে নিজের উপর ঝুঁকে থাকতে দেখে ক্ষীণ হাসল মুস্কান। মৃদুস্বরে বলল, এমন উদ্ভ্রান্তে মতো লাগছে কেন? ফারিস কিছু না বলে মুস্কানের একটি হাত তার হাতের মুঠোয় আঁকড়ে ধরল। একনাগারে হাতের উল্টো পিঠে কয়েকটি চুমু খেয়ে ফিচেল স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? মুস্কান আবারও হালকা হাসল, কই না তো, আমার তো সুখ সুখ লাগছে বেবিদের দেখে। আপনি ওদের কোলে নিয়েছেন? ফারিস দুদিকে মাথা নাড়াল। ভয় লাগে, ওরা যেই ছোট যদি পড়ে যায়। মুস্কান একটু জোরে হাসতে গিয়ে পেটে টান অনুভব করল। ব্যথায় চোখ খিচে বন্ধ করে আবার খুলল। ফারিস ব্যথিত নয়নে তাকাল। লহু স্বরে বলল, তোমার সব ব্যথা আমার হোক, জলদি সুস্থ হয়ে যাও বাবুদের আম্মা। পরদিন সকালে ফারিসের সকল বন্ধুবান্ধবীরা বেবিদের দেখতে আসলো। হাতে নিয়ে আসলো নানান ধরনের গিফট। বেবিদের জন্য এত গিফট নিয়ে এসেছে যে পুরো বেড ভরে গিয়েছে। বেবিদের নিয়ে ফারিসের বন্ধুবান্ধবীদের মাতামাতি আনন্দ দেখে মুস্কানেরও খুব ভালো লাগল। সব থেকে বেশি অবাক হল মুস্কান তাদের সাথে হিয়াকেও আসতে দেখে। মেয়ে বেবিটাকে কোলে নিয়ে হিয়া বারবার ফারিসের দিকে তাকাচ্ছে। কাহিনীটুকু চোখ এড়াল না মুস্কানের। মেয়েটি যত ভদ্র হয়েই থাকুক না কেন, তাকে এখানে দেখে মুস্কানের ভালো লাগছে না। কেমন যেন গা জ্বলছে। হিয়া যেন সবই বুঝল। তাই তো যখন সবাই আড্ডা দিতে কথা বলায় ব্যস্ত তখন সে মুস্কানের পাশে বসে ফিসফিসিয়ে বলল, হেই লাকি গার্ল মুস্কান, আমাকে এখানে দেখে তোমার খুব রাগ হচ্ছে তাই না? মুস্কান চুপ হয়ে রইল। হিয়া অস্পষ্ট হেসে বলল, আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, আমারও হচ্ছে। ভীষণ জ্বলছে বুকের ভিতরটা। এই যে দেখো কত কষ্ট করে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছি। কেউ আমাকে এখানে আনতে চায়নি জানো? আমি খুব জোর করে এসেছি। তুমি যেই জন্য আমার প্রতি রেগে আছো সেটা কিন্তু অনর্থক। এখানে আসার পর ফারিস কিন্তু একবারের জন্যও আমার দিকে তাকায়নি।
বরং আর চোখে বারবার তোমার দিকে তাকাচ্ছে। তুমি এত লাকি কেন মুস্কান? হিয়ার চোখে পানি। মুস্কান অবাক হয়ে তাকাতেই পানিটুকু মুছে নিয়ে ভাঙা কণ্ঠে বলল, এত সহজে ফারিসকে কি করে পেয়ে গেলে মুস্কান? তাকে পেয়েছ। তার সন্তানের মা হয়েছ। তার ভালোবাসা পাচ্ছ, যত্ন পাচ্ছ, স্পর্শ পাচ্ছ। হাউ লাকি ইউ আর। আমার তোমাকে খুব হিংসে হয় খুবব। ফারিস যদি তোমার মুগ্ধতায় না আটকাতো না, আমি যে কোনো মূল্যে ওকে আমার করে ছাড়তাম। কিন্তু আফসোস, সে তোমাতে আসক্ত। অনেক চেষ্টা করেছি জানো, ওকে আমার করতে, আমার দিকে ফেরাতে। কিন্তু পারিনি। সে তুমি ছাড়া কিছু বুঝে না। কে জানে কি পেয়েছে তোমার মাঝে। মুস্কান বিরক্ত স্বরে বলল, আপনি এগুলো আমায় কেন বলছেন? হিয়া হাসে, চোখের কোণায় জমে থাকা পানিটুকু মুছে বলে, বলছি কারণ না চাইতেও যেই মহামূল্যবান জিনিসটা পেয়েছ সেটা যত্নে রেখ। আমি পরশু অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আর কখনো এই দেশে ফেরা হবে কিনা জানি না, কিন্তু যাওয়ার আগে তোমাকে, ফারিসকে আর তোমাদের মিষ্টি বেবিদেরকে দেখে গেলাম। আমার জন্য দোয়া করো। মুস্কান অবাক হয়ে বলল, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। তোমরা ভালো থেকো। টয়া জোর গলায় হিয়াকে ডাকল, কিরে হিয়া, যাবি না নাকি? আমরা তো চলে যাচ্ছি। হিয়া উঠে দাঁড়াল। মুস্কানের হাতে একটা গিফটের বক্স দিয়ে বলল, চলে যাচ্ছি। এটা তোমার বেবিদের দিও। সকলেই মুস্কান আর ফারিসের থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রায় 4 দিন পর মুস্কানকে বাসায় নিয়ে আসা হল। বাচ্চাদের নিয়ে বাড়িতে আসা মাত্রই হৈহুল্লোড় পড়ে গেল। জহির, তাজমহল, ফাইজা সবাই সবকিছু ফেলে বাচ্চাদের নিয়েই পড়ে থাকে। মুস্কানের যত্ন যেন আগের তুলনায় আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে ফারিস। নিজের হাতে তাকে খেতেও হয় না এখন। মাঝে মধ্যে মুস্কানের মনে হয় হিয়া মেয়েটা এক বিন্দুও ভুল বলেনি তাকে। সত্যিই সে ভাগ্যবতী। ফারিসের মতো এমন একজন স্বামীকে পেয়ে তার জীবন পরিপূর্ণ। বাচ্চাদের সবকিছু এখন তাজমহল আর রাহিলা সামলান। সে শুধু খাওয়ার সময় আর রাতে ঘুমানোর সময় বাচ্চাদের কাছে রাখে। রাহিলা প্রায় 1 মাসের মতো মেয়ের শ্বশুর বাড়িতে নাতিনাতনিদের সামলানোর জন্য থেকেছিল। যেদিন চলে গেল এর পরের দিনই নাতিনাতনিদের টানে ফিরে আসলো। মুস্কানকে কিছুদিনের জন্য গ্রামে নিয়ে যেতে চাইলে এবার জহির আর তাজমহল বাদ সাধলেন। তারা তাদের নাতিনাতনিদের ছাড়া থাকতে পারবে না। অগত্যা রাহিলা আরও 2 দিন থেকে নাতি নাতনিকে চুমু, আদর, ভালোবাসা, চোখের পানিতে মুড়িয়ে রেখে চলে গেলেন। মা চলে যাওয়ার পর বেশ কয়েকদিন মুস্কানের খুব কষ্ট হল। বাচ্চাগুলোও যেন তাদের নানুকে মিস করতে লাগল। 40 দিনের দিন খাসি এনে বড় আয়োজন করে বাচ্চাদের আকিকা দেয়া হয়। জিন্নাতও এসেছিল সেদিন, কিন্তু কারো সাথে 2-1টার বেশি কথা বলেনি। কেবল বাচ্চা দুটোকে কোলে নিয়ে আদর দিয়ে চলে গেছে। ফারিস তার ফুপিমনির সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু জিন্নাত বলেনি। এমনকি নিজের ভাইজানকেও ইগনোর করে চলে যায়। 6 মাস পরের কথা। ফাইজা এখন সবসময়ই চুপচাপ থাকে। দিনের বেশিরভাগ সময় হয় পড়ালেখা, কোচিং, কলেজ আর নয়তো ভাই ভাতিজাদের নিয়ে ব্যস্ত থাকে। সেদিনের পর রিশাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি ফাইজা। আর না রিশাদ করেছে। রিশাদের কি অবস্থা এটাও জানে না সে। ফোন থেকে সব স্মৃতি মুছে ফেলেছে। আজ তার কলেজে এক্সাম, সাথে মুস্কানেরও। বেবিদের সামলানোর জন্য রেগুলার ক্লাস করতে না পারলেও এক্সাম দেয় মুস্কান।
সকাল সকালই বাচ্চাদের খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে সে তৈরি হয়ে নিয়েছে কলেজে যাওয়ার জন্য। ছেলেটা চুপচাপ থাকলেও মেয়েটা ইদানিং খুব বিরক্ত করে তাকে। 1 মিনিটও শান্তিতে থাকতে দেয় না। যতটুকু শান্তি পায় কেবল একটু ঘুমালে আর নয়তো তাদের পাপা বাড়িতে থাকলে। তাজমহল, ফাইজা আর জহিরের কোলে ছেলে অরুণ বেশি থাকে। মেয়েটা কেবল তার কোলে আর ফারিসের কোলে চুপচাপ থাকে। অন্য কারো কোলে কয়েক মিনিট থেকেই ঠোঁট উল্টিয়ে কাঁদতে শুরু করে। এই মেয়ের জ্বালায় কিছুই করতে পারে না মুস্কান। এই তো কাল রাতের কথা। এক্সাম বলে ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে মেয়েকে হাঁটুতে শুয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল মুস্কান। একদিকে পা দোলাচ্ছিল, অন্যদিকে বই নিয়ে পড়ছিল। প্রায় ঘণ্টা খানিকের মতো এই মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল সে। কিন্তু দুষ্টু মেয়ে না ঘুমিয়ে তার দিকে বড় বড় চোখ ঘুরিয়ে খিলখিলিয়ে হেসে উঠছে। ঘুম পাড়াতে ব্যর্থ হওয়ায় রাগী ভাব নিয়ে চোখ বড় করে মেয়েকে ধমক দিল মুস্কান। বদমাস মেয়ে, ঘুমাচ্ছিস না কেন? একটা দিয়ে নাক ফাটিয়ে দিব। জলদি ঘুমা। মায়ের ধমকে যেন আরো মজা পেল বাচ্চাটা। আগের থেকে এবার আরো বেশি খিলখিলিয়ে হাসতে লাগল। মুস্কান কাদো কাদো মুখ করে হাতের বইটা দিয়ে নিজের কপালে নিজে বাড়ি মারল। সেটা দেখে হাসতে হাসতে এবার মায়ের পা থেকেই পড়ে গেল বাচ্চাটা। বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে। মেয়ের এমন স্নিগ্ধ সুন্দর হাসি দেখে এবার নিজেই হেসে দিল মুস্কান। মেয়েকে কোলে নিয়ে ঝাপটে ধরে চুমু খেয়ে পেটে, গলায়, মুখে নাক দিয়ে সুরসুরি দিতে লাগল। মা, মেয়ে যখন হাসতে ব্যস্ত তখনই রুমে ঢুকল ফারিস। হাত ঘড়ি খুলতে খুলতে আহ্লাদি স্বরে মেয়েকে ডাকল, কোথায় আমার আয়রা আম্মু? মাম্মার সাথে খেলা করছে বুঝি? পাপার গলা শুনে মায়ের কোলে থেকেই হাত পা ছুড়াছুড়ি করতে লাগল আয়রা। ফারিস উজ্জ্বল হেসে বলল, এখন না আম্মু, পাপা আগে ফ্রেশ হয়ে আসি তারপর। পাপাকে কোলে না নিয়ে ওয়াশরুম দিকে চলে যেতে দেখে মায়ের কোলে থেকেই ফুপিয়ে কেঁদে উঠল আয়রা। মেয়ের কান্না শুনে ফ্রেশ না হয়েই ফিরে আসল ফারিস। কোনো মতে গায়ের শার্টটা চেঞ্জ করে মেয়েকে কোলে নিল। মুস্কান হাফ ছেড়ে বলল, বাঁচালেন আমায়। বলেছিলাম দ্রুত আসতে, আসলেন না। আপনার এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ফেলছে। কালকে এক্সাম, এখন পর্যন্ত একটা অক্ষরও পড়িনি। 1.5 ঘন্টা ধরে এটাকে ট্রাই করে যাচ্ছি ঘুম পাড়ানোর জন্য। 2 মিনিটের জন্য চোখ বুঝেনি। আপনার মেয়ে এখন আপনি সামলান। মুস্কানের নালিশ শুনে ঠোঁট এলিয়ে হাসল ফারিস। প্রতিদিন বাড়িতে আসলে এমনটা শুনতে হয় তাকে। মেয়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তাই নাকি পাপা? মাম্মাকে এত বিরক্ত করেছ তুমি? আয়রা কথা না বলে চুপচাপ বাবার বুক ঘেঁষে রইল। তার থেকে ভদ্র এখন আর কেউ নেই। তাজমহলের দায়িত্বে বাচ্চা দুটোকে রেখে ফাইজার সাথে এক্সাম দিতে বেরিয়ে পড়ল মুস্কান। ইচ্ছে করেই ছেলে মেয়েকে এমন টাইমে ঘুম পাড়ানোর অভ্যাস করেছে সে। জেম এক্সাম দিতে যেতে পারে। তাজমহলও নাতি নাতনিদের ভালোই খেয়াল রাখে। যাওয়ার পথে ফাইজাকে চুপচাপ পাশে বসে থাকতে দেখে প্রশ্ন করল মুস্কান, এভাবে মনমরা হয়ে আর কতদিন থাকবে ফাইজা? এবার তো একটু মন খুলে চলার চেষ্টা করো। ওই দিনের পর রিশাদ ভাইয়াকে এত কল করলাম, ফোনই তুলল না। ফুপিমনির সাথেও কথা বলার কত চেষ্টা করেছি, উনিও কেমন যেন দূরে সরে গিয়েছেন। সবকিছু কেমন যেন হয়ে গেছে ফাইজা। এই 6 মাসে নানাভাবে তোমার ভাইয়াকে বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি। কথা শেষ না করেই আক্ষেপের শ্বাস ছাড়ল মুস্কান। ফাইজা ফিচেল স্বরে বলল, কেন এখনো সেই চেষ্টা করে যাচ্ছ ভাবি?
লাভ কি হবে এতে? রিশাদ তো নিজেই দূরে সরে গিয়েছে। এখন আর বাবা, ভাই আর রাজি হওয়া না হওয়ায় কিছু হবে না। আমি প্রায় সময়ই আমাকে নিয়ে তোমার আর ভাইয়ার মাঝে কথা কাটাকাটি শুনি। আমার জন্য আর নিজের সংসারে অশান্তি করো না ভাবি। যেটা শেষ হয়ে গেছে সেটা শেষই। আমি আর এসব নিয়ে ভাবি না। তুমিও ভাইয়াকে বুঝানো ছেড়ে দাও। ভালো লাগে না এসব আর। মেয়েকে কোলে নিয়ে মুস্কানের কলেজের সামনে দাঁড়িয়ে আছে ফারিস। ঘুম থেকে উঠেই আয়রা তার মাম্মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করেছে। এমনভাবে কান্না করছে যে তাজমহল হিমশিম খেয়ে ছেলেকে ফোন দিয়ে বাসায় এনেছে। ফারিস আসার পরেও কিছুক্ষণ বাবার কোলে চুপচাপ থেকে মায়ের জন্য কান্না করছে আয়রা। অরুণ শান্ত থাকলেও বোনের কান্না দেখে এখন সেও কান্না জুড়ে দিয়েছে। দুই বাচ্চার কান্নায় মাথা ধরে গিয়েছে ফারিসের। এই সময়টায় সব সময়ই ঘুমায় তারা। কিন্তু আজ আয়রা দ্রুত উঠে গিয়েছে। ঘুম থেকে উঠলে মুস্কান ছাড়া কেউই সামলাতে পারে না বাচ্চাদের। অরুণকে কোনোমতে সামলানো গেলেও আয়রাকে একেবারেই সামলানো যায় না। মেয়েটা এত বিরক্ত করে সবাইকে। অরুণকে কোলে নিয়ে তার দাদুভাই হাঁটতে বের হয়ে গেছে। দাদুর সাথে বাইরে বের হওয়ার পর কান্না থেমে গেছে অরুণের। কিন্তু তাজমহল আর ফারিস মিলেও আয়রার কান্না বন্ধ করতে পারছে না। পাপার কোলে থেকেও কিছুক্ষণ পরপর ফুপিয়ে উঠছে আয়রা। বারবার ঠোঁট উঁচিয়ে মাম্মা বলার চেষ্টা করছে। আয়রার পিচ্ছি কিউট মুখটা চোখের পানির উত্তাপে ভিজে ফুলে গেছে। ডাগর আখি জোড়া থেকে জলরাশি উপচে পড়ছে। মায়ের মতোই নাকের ডগাটা কেমন স্ট্রবেরির মতো লাল হয়ে গেছে। মেয়ের ঠোঁট ভেঙে কান্না আর সহ্য করতে না পেরে মুস্কানের কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিল ফারিস। আয়রাকে কোলে নিয়ে ড্রাইভও করতে পারবে না বলে রিকশায় উঠে বসল। মেয়েকে কোলে নিয়ে রিকশায় বসার পর কান্না থামিয়ে দিল আয়রা। চুপচাপ বাবার বুকে মাথা রেখে জার্নি উপভোগ করতে লাগল। এক্সাম দিয়ে বের হয়ে বাবা, মেয়েকে একসাথে দেখে হতবাক হয়ে গেল মুস্কান। আয়রার পরনে নীল রঙা বেবি ফ্রক। ফর্সা শরীরে দারুণ মানিয়েছে হাতাকাটা ফ্রকটা। ওদের সামনে দিয়ে যে যাচ্ছে সে একবারের জন্য হলেও তাদের বাবা মেয়ের দিকে তাকাচ্ছে। ফারিসের বুকে আয়রাকে মিশে থাকতে দেখে এতটাই সুন্দর লাগছে যে মুস্কানের বুকে ব্যথা করছে। বাচ্চাদের চিন্তায় আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে পড়েছে মুস্কান। ফাইজা এখনো এক্সাম হলে বাইরে আসতেই এমন একটা সারপ্রাইজ পাবে বুঝতে পারেনি। সাদা শার্ট পরা সুদর্শন স্বামীকে নিজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কানের ক্লান্ত শরীর নিমিষেই সতেজ হয়ে গেল। স্নিগ্ধ হেসে ফারিসের দিকে এগিয়ে যেতেই আয়রা লাফিয়ে তার মাম্মার কোলে চলে আসল। ফারিস মুস্কানের হাতের ফাইলটা নিজের হাতে নিয়ে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে দিতে দিতে বলল, ফাইজা কোথায়? ক্লাসে আছে। এসে পারবে এক্ষুনি। আপনি কখন এলেন? এই তো 5-10 মিনিট হবে। আয়রাকে নিয়ে এলেন যে? ওহ, কি কাঁদছিল? মুস্কানকে বিচলিত দেখাল। মেয়েকে আরেকটু গভীরভাবে বুকে জড়িয়ে নিয়ে বলল, কখন উঠেছে ও? অরুণও কি কাঁদছিল? ওই একটু। কি বলেন? চলেন জলদি বাসায় যেতে হবে। আমার ছেলে নিশ্চয়ই আমাকে খুঁজছে। মুস্কানের উদ্বেগ দেখে হেসে দিল ফারিস। মুস্কান ভ্রু কুঁচকে বলল, আপনি হাসছেন কেন? আয়রা তখন মায়ের গলায় থাকা আইডি কার্ডটা মুখে দেয়ার আপ্রাণ চেষ্টায়। ফারিস মেয়ের হাত থেকে সেটা ছুটিয়ে দিতে দিতে বলল, হাসছি কারণ যে মেয়েটাকে ছোট বলে বিয়েই করতে চাইছিলাম না সেই মেয়ে এখন আমার দুবাচ্চা সামলাচ্ছে। কি অদ্ভুত তাই না? দাদু একদিন বলেছিলেন আমি নাকি একদিন ঠিকই বুঝব যে উনি কি দিয়েছেন আমায়। একদিন কেন, আমি এখন প্রতিটা দিন
প্রতিটা মুহূর্ত উপলব্ধি করি যে উনি কি দিয়েছেন আমায়। তুমি না থাকলে আমার জীবনটা এত কালারফুল কখনোই হতো না মুস্কান। কৃতজ্ঞ আমি উপরওয়ালার প্রতি, আমাদের দাদুর প্রতি, বাবার প্রতি। বিকজ অফ দেম আই ফাউন্ড ইউ। আপনার নিশ্চয়ই খুব গরম লাগছে তাই না? এই জন্য এমন আবোলতাবোল বকছেন। বাসায় চলেন, আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে লেবুর শরবত বানিয়ে দিব। ওটা খেলেই ঠিক হয়ে যাবে। ফারিস শব্দ করে হাসল। মুস্কানের গাল টেনে দিয়ে বলল, হোয়াই আর ইউ সো কিউট ইয়ার? কলেজে আছো বলে চুমু থেকে বেঁচে গেলে। মুস্কানের গাল গরম হয়ে গেল। সে আয়রাকে নিয়ে ভিতরে যেতে যেতে বলল, চলো আম্মু, আমরা তোমার ফুপিমণিকে নিয়ে আসি। বাড়িতে ঢুকতেই রিশাদকে ড্রয়িং রুমের সোফায় হ্যান্ডসাম পরিপাটি লুকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল তারা তিনজন। শুধু বসেই নেই, বর্তমানে সে অরুণকে কোলে নিয়ে খেলা করছে। মামার কোলে উঠে অরুণও হেসে কুটিকুটি। বারবার রিশাদের হাত ঘড়িটা টেনে মুখে দিতে চাইছে, আর রিশাদ সেটা মুখের সামনে থেকে সরিয়ে নিলে খিলখিলিয়ে হেসে উঠছে। এতদিন পর রিশাদকে এমন হাস্যোজ্জ্বল রূপে চোখের সামনে দেখে বুকের পাঁজর নড়ে উঠল ফাইজার। সে শুকিয়ে শুকনো বাসে পরিণত হচ্ছে, আর এই লোক দিন দিন কি গ্লো করছে। আজ রিশাদ একা আসেনি। জিন্নাত আর এরশাদ তালুকদার কেউ সাথে নিয়ে এসেছে। এরশাদ তালুকদার সোফার একপাশে বসে ছেলের সাথে কথা বলছেন। জিন্নাতও তাজমহলের সাথে আড্ডা জমিয়েছে। এতগুলো মাস বাদে ফুপিমণিকে এমন হাসি খুশি হয়ে বড়চাচির সাথে কথা বলতে দেখে মনটা ভরে উঠল মুস্কানের। সে দ্রুত গিয়ে তার ফুপিমণিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপিমণি? জিন্নাত হাসল। মুস্কানের কোল থেকে আয়রাকে বুকে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? ভালো ছিলাম, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। ফাইজা রিশাদের দিকে আর চোখে দুয়েকবার তাকিয়ে সেও জিন্নাতের সাথে হাসিমুখে কথা বলল। ফারিস সেখানে বেশিক্ষণ থাকতে চাইল না। ওই দিন যেহেতু তার ফুপিমণি তাকে ইগনোর করে চলে গেছে, তাই ভেবে নিয়েছে আজও হয়তো তার সাথে কথা বলবে না। কেবল দাদুকে সালাম দিয়ে চলে যেতে নিল ফারিস। তখনই এরশাদ তালুকদার পিছু ডাকলেন, দাঁড়াও। ফারিস দাঁড়িয়ে গেল। এরশাদ তালুকদার সোফা থেকে উঠে এসে নাতির মুখোমুখি দাঁড়ালেন। তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। সময় হবে কি? ফারিস উষ্ণ শ্বাস ফেলল। বলেন, কি বলবেন? সময় হবে না কেন? না, আজকাল তোমার যা দাম, ভাবলাম আমার কথাগুলো শুনে যদি আরো দাম বাড়িয়ে দাও। ফারিস শটান হয়ে হাত ভাঁজ করে দাঁড়াল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এখন বুঝতে পারছি মুস্কানের খোঁচা মেরে কথা বলার স্বভাব কোথা থেকে আসল। গুড়া তো এখানে। মুস্কান আশেপাশে চোখ ঘুরিয়ে দৃষ্টি লোকাতে চাইল। মিনমিনিয়ে বলল, এক নাম্বারের খচ্চর লোক। এরশাদ তালুকদার শুকনো কাশলেন। গম্ভীর স্বর প্রয়োগ করে বললেন, আসল কথায় আসি। হ্যাঁ বলুন, শুনছি। অবশ্য কিছুটা ধারণাও করতে পারছি। শেষের কথাটা রিশাদের দিকে তাকিয়ে বলল ফারিস। অরুণ মুস্কানকে দেখে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে তার কোলে যাওয়ার জন্য। তা দেখে মুস্কান রিশাদের কাছে এসে অরুণকে কোলে নিল। পরিবেশ এখন গমগমে। এরশাদ তালুকদার কথা তুললেন, আমি জানি তুমি ধারণা করতে পারছ। তবুও পরিষ্কার করে বলছি, আমি এখানে তোমাদের দাদু বা তোমার বাবার আব্বাজান হয়ে আসিনি। এসেছি রিশাদের নানাজান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে। আমার ছেলের সাথে আমি কথা বলেছি। সে ফাইজা আর রিশাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ভেবো না এমনি এমনি মেনে নিয়েছে। তোমার বাপ আর আমার ছেলে তো
বহুত খাটুনি খাটতে হয়েছে। তোমার মা আর ফুপিমণি তো কেঁদে পায় পর্যন্ত পড়তে যাচ্ছিল তোমার বাবার। ফারিস বিহ্বল চোখে তাকায় তার মা আর ফুপিমণির দিকে। এরশাদ তালুকদার পুনরায় নাতির মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালেন। ওদের দিকে এরকম অবাক হয়ে তাকানোর কিছু নেই। দুনিয়ার সব মাই সন্তানকে সুখী দেখতে চায়। তোমার মায়ের চোখে তোমার বোনের কষ্টটা ধরা পড়েছে, যেটা তোমার চোখে পড়েনি। তাই তো বোনকে এভাবে ভেঙে যেতে দেখেও তার সুখের জন্য এইটুকু করতে পারছ না। এই কয়েক মাসে কম খোঁজ তো নিলে না রিশাদের। পেয়েছ কিছু? বরং তুমি যেরকম চাও সে তোমার বোনের জন্য সেরকম হওয়ার চেষ্টা করেছে। দাদু আমি। থামো, আগে আমাকে বলতে দাও, রিশাদের দোষটা কোথায়? ওকে কেন মেনে নিচ্ছ না? আমি শুনেছি রিশাদ ফাইজার সাথে যোগাযোগ না করলেও তোমার সাথে করেছে। তোমাকে নানানভাবে মানানোর চেষ্টা করেছে। হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? তোমার বাবাকে রাজি করাতে আমার, তোমার মায়ের, তোমার ফুপিমণির অর্ধেক জান বেরিয়ে গেছে। এখন তুমি কি চাইছো তোমাকে রাজি করাতে আমাদের বাকি জানটুকু বেরিয়ে যাক? মনে রাখবে আমি তোমার বাপেরও বাপ। তোমাকে যখন বিয়ের জন্য বাধ্য করতে পেরেছি ওদেরও বিয়ে দিতে পারব। নাতিকে একটানা এতগুলো কথা বলে বড় করে দম ছাড়লেন এরশাদ তালুকদার। রীতিমত হাঁপাচ্ছেন তিনি। দাদুকে থামতে দেখে এবার মুখ খোলার সুযোগ পেল ফারিস। এরশাদ তালুকদারকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, আপনার বলা শেষ হয়েছে? এবার আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ বলো, তোমার কথা শোনার অপেক্ষাতেই তো আছি। ফারিস লম্বা একটা শ্বাস ছাড়ল। থ্যাঙ্ক গড অবশেষে সেই সুযোগটা দিলেন। আপনার এনার্জির প্রশংসা না করে পারছি না। এই বয়সেও এত কথা। এরশাদ তালুকদার চোখ গরম করে তাকাতেই ফারিস তার মাকে ডেকে বলল, এক গ্লাস পানি দিও তো দাদুকে, খেয়ে গলাটা ভেজাক। ক্লান্ত হয়ে গেছে নিশ্চয়ই। পানি লাগবে না। তুমি বলো ফাইজা আর রিশাদকে নিয়ে কি ভাবলে? বলছি আগে বসুন। পরে বসব। আগে বলো। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে ফারিস। ফাইজাকে ইশারায় নিজের কাছে ডাকে। ফাইজা কাছে আসতেই তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। যা বলবো নির্ভয় মন থেকে বলবি। ফাইজা মাথা দোলাল। ফারিস তপ্ত শ্বাস ফেলে বলল, রিশাদের সাথে সারা জীবন থাকতে পারবি? চমকিত নয়নে ভাইয়ের দিকে তাকালো ফাইজা। ফারিস মাথা নাড়িয়ে আবার জিজ্ঞেস করতেই নত মুখে বলল, তুমি কি চাও ভাইয়া? অস্ফুট স্বরে হাসল ফারিস। বুড়ো আঙুল দিয়ে কপাল স্লাইড করে বলল, এখনো আমার চাওয়া নিয়ে ভাবছিস? ফাইজা নিচু কণ্ঠে বলল, তুমি না মেনে নিলে আমি কখনোই রিশাদকে বিয়ে করব না। ফারিস শুকনো হাসল। স্বাভাবিক স্বরে বলল, আমি একসময় তোকে রিশাদের সাথে ভাবতে পারতাম না ঠিক, কিন্তু এখন আর ওইরকমটা ভাবি না। এখন আমিও মানি রিশাদ তোকে সত্যি সত্যি পছন্দ করে, তোর জন্য সব করতে পারে। আমি ভাবতে পারিনি রিশাদ নিজের পজিশনটা এত শক্ত করে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে তোর হাত চাইতে আসবে। রাতের পর রাত তোকে ছাদে বসে নীরবে কাঁদতে দেখেছি। ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে গেছিস, তবুও আমি আর বাবা কষ্ট পাব বলে রিশাদের সাথে যোগাযোগ করিসনি। রিশাদ জানে তুই কখনো আমার আর বাবার বিরুদ্ধে গিয়ে ওর সাথে সংসার পাতবি না, তাই ওহো এগায়নি। যেমন হলে আমরা ওকে মেনে নিব, ও ঠিক ওইরকম পরিস্থিতি তৈরি করে এসেছে। দাদু ঠিকই শুনেছে। আমি এই কয়েক মাস রিশাদের A to Z সব খোঁজই নিয়েছি।
যার কাছে আমাদের এত বছরের আগলে রাখা মহামূল্য রত্নটি দিব সেটার ভালো করে খোঁজ নিতে হবে না। যদি আমাদের রত্নের কোনো অযত্ন হয় তো। কিন্তু আমি খোঁজ নিয়ে যতটুকু বুঝলাম, আমাদের রত্ন যে জায়গায় যাবে সেই জায়গায় তার যত্ন আমাদের থেকেও দ্বিগুণ কেউ করবে। ঋষাদ যখন ওর বাবার সাথে লড়াই করে ফুপিমণি আর রিতার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি। আশা করি সে তোরও কোনো ক্ষতি হতে দিবে না। এত কিছুর পরও আমি কি করে তোদের না মেনে থাকি বল? ফাইজা ঢুকরে উঠে তার ভাইকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে অস্থির কণ্ঠে বলল, আই লাভ ইউ ভাইয়া। দুনিয়ার সবথেকে বেস্ট ভাইয়া তুমি। বোনের চুলে হাত রেখে প্রসন্ন হাসল ফারিস। রুমের প্রত্যেকের ঠোঁটি উজ্জ্বল হাসি। ঋষাদ যেন আনন্দে বাখারা। খুশিতে তার দু চোখে পানি চিকচিক করছে। ফাইজা ফারিসকে ছাড়ার পরপর সেও ফারিসকে ঝাপটে ধরল। আনন্দে বিমোহিত হয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আয়রা, অরুণকে ঘুম পাড়িয়ে বাগানে আসলো মুস্কান। দুপুরের খাওয়া দাওয়া পর বিকেলের দিকে বাগানে এসে সবাই আসর জমিয়েছে। আসরটা মূলত ফাইজা আর ঋষাদের বিয়ে নিয়ে। বড় ছেলে আর মেয়ে জিন্নাতকে উদ্দেশ্য করে বলেন এরশাদ তালুকদার, আমি চাইছি আগামী শুক্রবার ফাইজা আর ঋষাদের আকদ করিয়ে ফেলতে, তোমরা কি বলো? ফারিস হতবাক হয়ে বলল, আগামী শুক্রবার মানে? আগামী শুক্রবার আসতে তো আর মাত্র 3 দিন। ফাইজার বিয়ে নিয়ে আমরা কত কিছু ভেবে রেখেছি, আর আপনি সবকিছু এত দ্রুত করে ফেলতে চাইছেন? ওর তো এখনো ইন্টারও কমপ্লিট হয়নি। ইন্টারটা কমপ্লিট করো, এরপর না হয়। এরশাদ তালুকদার ধমক দিলেন, তুমি চুপ করো, বেশি বুঝো না। তোমার বোন ইন্টার দিতে আরও 1-1.5 বছরের মতো লাগবে। ততদিন কি ও একটা হারাম সম্পর্কে থাকবে? এমনিতেই তো পাপের শেষ নেই। আকদ হয়ে গেলে পরে যা ইচ্ছে করো। বিয়ে আজ হলেও দিবে, 1 বছর পরে হলেও দিবে। শুধু শুধু হারাম সম্পর্ক জড়িয়ে রেখে লাভ কি? জিন্নাত শায়েদিল, আমার কোনো সমস্যা নেই আব্বাজান। জহিরও বলল, আপনি যেমনটা চান তেমনটাই হবে আব্বাজান। ফারিস আর কিছু বলল না। গোটা পরিবার যেহেতু রাজি, সেখানে সে অমত করার কোনো প্রশ্নই ওঠে না। অবশেষে শুক্রবার দিন ফাইজা আর ঋষাদের বিয়েটা হয়েই গেল। ঠিক করা হলো যে ফাইজার যতদিন এইচএসসি কমপ্লিট না হবে ততদিন সে বাবার বাড়িতেই থাকবে। এইচএসসি এক্সামের পর তাকে ধুমধামে উঠিয়ে নেওয়া হবে। আকাশে আজ থালার মতো চাঁদ উঠেছে। চারপাশে বইছে ছন্নছাড়া মৃদু বাতাস। ফাইজার পরনে সিল্কের মেরুন রঙা শাড়ি, চুলে খোপা, তারই চারপাশে তাজা বেলি ফুল। খোপা থেকে নিয়ে পুরো পিঠ জুড়ে পাতলা ঝরঝেটে লম্বা ওড়না। ছাদের দোলনায় বসে আরামে ঋষাদের কাঁধে মাথা রেখে আকাশের ওই গোল চাঁদটার দিকে তাকিয়ে আছে ফাইজা। ঋষাদের গায়েও মেরুন রঙের সুন্দর পাঞ্জাবি। আপাতত সে এক হাতে ফাইজাকে পেছনে থেকে পেঁচিয়ে রেখেছে, অপর হাতে ফাইজার মুখের উড়তে থাকা ছোট্ট চুলগুলো নির্বিঘ্নে সরিয়ে দিল। চাঁদের আলোয় একটা স্নিগ্ধ মায়াবী পরী মনে হচ্ছে ফাইজাকে। ফাইজার চুলের বেলিফুলের তীব্র ঘ্রাণ ঋষাদের নাকে এসে বিঁধছে। ঘাড়টা আর একটু কাত করে ফাইজার খোপায় নাক ঘষল ঋষাদ। গভীর করে শ্বাস টেনে ভরাট স্বরে বলল, ঘুমিয়ে গেছ? উহু, তাহলে কথা বলছো না কেন? আর একটু শক্ত করে ঋষাদকে পেঁচিয়ে ধরল ফাইজা। মিহি রিনরিনে স্বরে বলল, এভাবেই ভালো লাগছে। ঋষাদ মৃদু হাসল, কতদিনের স্বপ্ন ছিল জানো? তোমাকে এভাবে জড়িয়ে ধরে খোলা আকাশের নিচে বসে চন্দ্র বিলাস করব।
ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা পেলাম। হু কি হু হু করছো? তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম, আমাকে তো একটা ধন্যবাদও দিলে না। রিশাদের কাঁধ থেকে মাথা উঠিয়ে ফেলল ফাইজা। তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কষ্ট কি তুমি একাই করেছ? আমি করিনি? রিশাদের রসিক স্বর। ও তাই বুঝি? তুমিও কষ্ট করেছ? আমি তো জানতামই না। তা কি কষ্ট করেছ? রিশাদের বুকে কিল বসাল ফাইজা। ফাজলামো কেন করছ? কোথায় ফাজলামো করছি? আমি তো শুধু তোমার কষ্টগুলো সম্পর্কে জানতে চাইছি। হঠাৎই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল ফাইজা। আচমকা ফাইজার কান্নায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রিশাদ। দ্রুত ফাইজার চোখের পানি মুছে দিয়ে বলল, হেই তুমি কাঁদছ কেন হঠাৎ? কাঁদে না প্লিজ। ফাইজা নাক টেনে ফুপিয়ে বলল, আমার সত্যিই তোমার জন্য খুব কষ্ট হয়েছে। তোমার সাথে এতদিন কথা বলতে না পেরে মনে হয়েছিল মরে যাব। ভেবেই নিয়েছিলাম আমাদের হয়তো আর কখনো এক হওয়া হবে না উম্মম। হঠাৎই ফাইজার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল রিশাদ। আচমকা চুম্বনে ফাইজার সমস্ত দেহ শিউরে উঠল। লজ্জায় অস্বস্তিতে ঠোঁট সরিয়ে নিতে চাইলে তার গলাসহ গাল আঁকড়ে ধরল রিশাদ। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আর কখনো এসব বলবে না। আমরা এক হয়েছি। এখন থেকে সারা জীবনের জন্য এক হয়েই থাকব। এই যে হাত ধরলাম। ফাইজার নরম হাতটা নিজের শক্তপোক্ত হাতের ভিতর আটকে ধরে, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়ব না। ফাইজা শরীরের বেগে রিশাদকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। দীর্ঘ হেসে রিশাদও ফাইজাকে নিজের সাথে চেপে রাখল। বাবার বুকের উপর লেপ্টে ঘুমিয়ে আছে আয়রা। মেয়ের পিঠে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ফোন টিপছে ফারিস। মেয়েটা বাবার খুব আদুরে। বাবার কাছেই থাকতে পছন্দ করে বেশি। ডক্টর বলেছে আয়রা অরুণের থেকে 3 মিনিটের ছোট। ছোট বলেই হয়তো মেয়েটা এত আহ্লাদী। অরুণকে কোলে নিয়ে ঘরে ঢুকল মুস্কান। ফারিসের কথায় আজ শাড়ি পরেছে সে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এত রাত হয়ে গেছে, ছেলেটা এখনো ঘুমায়নি। অরুণ এমনিতে চুপচাপ, কিন্তু ছটফট করে বেশি। সারাক্ষণ হাত পা নাড়ায়। চেহারায়ও একটা চঞ্চল ভাব আছে। অরুণকে কোল থেকে বিছানার মাঝে শুয়ে চুলগুলো হাত খোপা করতে লাগল মুস্কান। শাড়ির আঁচল কোমরে গুজে একের পর এক ঘরের টুকিটাকি কাজ করতে লাগল। ফারিসের ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো একত্রিত করে ধোয়ার জন্য আলাদা করে রাখল। অরুণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার মাম্মাকে দেখছে। হাত পা নাড়িয়ে খেলছে। ছেলের এমন ছটফটানো দেখে ঘুমন্ত মেয়েকে বিছানায় শুয়ে ছেলেকে কোলে তুলে নিল ফারিস। ছেলের নরম তুলতুলে গালে চুমু দিয়ে বলল, ঘুমাবে না পাপা? উত্তরে উল্টাপাল্টা স্বরে আওয়াজ তুলল অরুণ। দুহাত নাড়িয়ে বাবাকে কি যেন বুঝাতে চাইল। ছেলের কথা না বুঝলেও ঠোঁট এলিয়ে হাসল ফারিস। ঘরটা একটু গুছিয়ে ঠিকঠাক করে মেয়েকে সুন্দর মতো শুইয়ে দিল মুস্কান। খাটের একপাশে শুয়ে ফারিসকে ডেকে বলল, দেখি দিন ওকে আমার কাছে। সাথে নিয়ে না শুলে ঘুমাবে না। অরুণকে মুস্কানের কাছে দিয়ে আধশোয়া হয়ে ফোন টিপতে লাগল ফারিস। মুস্কান সুইচ টিপে রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে অরুণকে ফিডিং করাতে লাগল। একসময় অরুণ ঘুমিয়ে গেলে তাকে ঠিকমতো শুইয়ে দিয়ে বিছানা থেকে উঠতে নিলেই ফারিস এসে পুনরায় মুস্কানকে খাটের সাথে চেপে ধরল। আচমকা ফারিসের এমন হামলায় ঘাবড়ে গেল মুস্কান। আস্তে করে বলল, কি করছেন কি? বাচ্চারা উঠে যাবে, সরেন। ফারিস সরল না, বরং মুস্কানের উপর নিজের পুরো ভর ছেড়ে দিয়ে গলায় নাক ঘষে বলল, উঠবে না।
মুস্কান ফারিসকে ঠেলে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে বলল, আমি চেঞ্জ করব, সরেন। আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বিছানার সাথে মুস্কানকে আরেকটু শক্ত করে চেপে ধরল ফারিস। ঘোর লাগা কণ্ঠে বলল, চেঞ্জ করানোর জন্য তো আমি আছি। লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল মুস্কান। কি শুরু করলেন বলেন তো? রোমাঞ্চ। মুস্কানের গলার ডান পাশটায় ছোট ছোট চুমু দিয়ে বলল ফারিস। মুস্কানের নিঃশ্বাস ভারী হয়ে গেল। ফারিসের বুকের শার্ট মুঠোতে পুরে লহু স্বরে বলল, আমি ক্লান্ত এখন। প্রশান্তি দিতেই তো এসেছি। আপনি আসলেই একটা। মুস্কানের গালে হাতের উল্টোপিঠ দিয়ে স্লাইড করে বলল, কি? কিছু না। শব্দহীন হাসে ফারিস। মুস্কানের কানে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলল, অসম্ভব ভালোবাসি তোমায় বাবুদের আম্মা। সমাপ্ত।